বাসরাতে বউয়ের হাতে মোবাইল দেখে খুব অবাক হলাম। আমি রুমে ঢোকা মাত্র কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখা মাত্র ফোনটা কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, দেখেন, আমার কিছু কথা আছে। আমি আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আমার বিএফ আছে। বাবার দিকে তাকিয়ে শুধুমাত্র আপনাকে বিয়ে করেছি। বাসরাতে নিজের বিয়ে করা বউয়ের মুখে এমন কথা শুনবো কখনো ভাবতে পারিনি। ও হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কিছু বুঝছেন না। আমি নাহিদ আরমান, এখনো পড়াশোনা করি, এখনো কলেজে পড়ি। আপনারা নিশ্চয়ই ভাবছেন এত অল্প বয়সে আবার কিসের বিয়ে। সো গল্প বললে বুঝতে পারবেন। গল্পে ফেরা যাক। রাস্তা দিয়ে হেঁটে কলেজ থেকে আসতেছি, হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। আমি রিসিভ করলাম। রিসিভ করার পর, হ্যালো আম্মু। কি রে, কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন আম্মু, কিছু হয়েছে? কোনো সমস্যা হয় নাই তো? তোকে বাসায় আসতে বললাম, বাসায় আয়। আমি হাঁটতে হাঁটতে ভাবতেছি কি হলো আজকে। আম্মু আমাকে ইমার্জেন্সি বাসায় যেতে বলছে। দূর, মাথায় কিছু আসছে না। বাসায় গেলে জানতে পারবো। এরপর বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। সাথে সাথে দরজা খুলে দিল। তারপর তাকিয়ে দেখি আব্বু আম্মু ভাই সবাই নতুন জবাব পরে বসে আছে। আমি ভিতরে ঢুকে, আম্মু কি হয়েছে, তোমরা কোথায় যাচ্ছ? যা, তাড়াতাড়ি উপরে গিয়ে রেডি হয়ে নে। আজকে তোর সুমনা আন্টির মেয়ের বিয়ে তো, তাই যেতে হবে, সময় হয়ে গেছে। আমি আর কিছু না বলে উপরে চলে আসলাম। ও, আপনারা ভাবছেন সুমনা কে? সুমনা হলো আম্মুর বান্ধবী। ওনার মেয়ের মনে হয় আজকে বিয়ে। যাই হোক, আমি ওয়াশরুম থেকে রেডি হয়ে নিলাম। আরমান, কই তুই? তাড়াতাড়ি নিচে আয়। আম্মু আসতেছে। এরপর তাড়াতাড়ি নিচে চলে আসলাম। তারপর সবাই মিলে গাড়িতে গিয়ে বসলাম। আম্মু আব্বু পিছনে, আমি আর ভাইয়ার সামনে ড্রাইভ করছি। এবার 20 মিনিট পর সুমন আন্টিদের বাসায় এসে পৌঁছে গেলাম। তাকে দেখি, বাহ, ভালো তো আয়োজন করা হয়েছে। এরপর আমরা ভিতরে গিয়ে দেখি যে আন্টি দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখা মাত্র জড়িয়ে ধরলো। এরপর সবাই আঙ্কাল আন্টিদের সাথে পরিচিত হয়ে নিলাম। চারিদিকে কত মানুষ, কতদিন পর বিয়ে খাচ্ছি। আহা, খুব ভালো লাগছে। এখন একজন আমার সাথে পার্টনার থাকলে ভালো হতো। আপনারা আবার খারাপ মনে করবেন না, আমি কোনো মেয়ের সাথে মিশি না। এমনি এমনি হঠাৎ বলি। এত হইচই কেন? এই যে ভাই, এখানে এত হইচই কেন? আরে বর একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। আমি তো বেশ অবাক হলাম। শালার বিয়ে খেতে আসলাম অনেকদিন পর, মনে হয় এই বিয়েটা কপালে নাই। দূর। আমি দূর থেকে তাকিয়ে দেখি আন্টি আম্মুর কাছে এসে কি যেন বলছে আর কান্না করছে। এরপর আম্মু আমাকে রাখছে। আরমান, এদিকে এসো। জি আম্মু। তোমাকে একটা কথা বলার ছিল। কি করেছে বলি? তোমার কি কাউকে পছন্দ আছে? আম্মুর এমন কথায় আমি বেশ অবাক হলাম। না তো আম্মু, এমন কেউ নাই। বাট কেন? এরপর আম্মু যেটা বললো, আমার চোখটা উপরে উঠে গেল। বাবা, তুই সুমনার মেয়েকে বিয়ে করে নে। তোর তো কাউকে পছন্দ নেই, খুব ভালো একটা মেয়ে। আম্মু কি বলছো এসব? আমি বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, না করিস না। মায়ের সম্মানটা অন্তত রাখ। সুমনার কথা ভেবে দেখ, এখন বিয়েটা না হলেও সমাজের কাছে কি করে মুখ দেখাবে। বাবা, আর বাধা দিস না, তুই বিয়েটা করে নে। আর কিছু বললাম না, তেমন কাউকে পছন্দ নেই, তাই হ্যাঁ বলে দিলাম। যাই হোক, অবশেষে সুমনা আন্টির মেয়ের সাথে আমার বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পরে আমি গাড়িতে গিয়ে বসলাম। মেয়েটাকে দেখলাম কান্না করতেছে, কিন্তু কেন কান্না করতেছে সেটা বুঝতেছি না। বন্ধুরা, এবার তো বুঝতে পারছেন আসল ঘটনা। এখন বর্তমানে আসা যাক। আর কিছু বলা থাকলে বলেন। শোনেন, আমি এই বিয়েতে নিজের ইচ্ছা আসিনি। মা আমাকে এভাবে বলেছে, তাই না করতে পারি নাই। তাই তো এখন নিজের জীবন কুরবানি দিতে হয়েছে। ডিভোর্স কবে চান সেটা বলেন। দেখেন, আমার বয়ফ্রেন্ড খুব ভালো। ও কিছুদিন সময় চাইছে। আমি আপনার কাছে সময় চাই। এর ভেতরে আপনি আমাকে ডিভোর্স দিলে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। সরি, আমি পারবো না। আপনি যেতে হলে এখনই চলে যান। আরে হঠাৎ করে বের হয়ে যেতে বললে আমি কোথায় যাব এখন? সেটা তো আগে ভাবা উচিত ছিল। মাথায় কিছু নেই? আপনার বয়ফ্রেন্ডের নাম কি? রাকিব। ঠিক আছে, ডিভোর্স পেয়ে যাবেন, চিন্তা করবেন না। আমি কালকে উকিলের কাছে যাব, আপনিও যাবেন আমার সাথে। শোনেন, বলছি কি, থাক, আর কিছু বলতে হবে না। এমনি তো আমার জীবনটা শেষ করে দিয়েছেন। আর কিছু তো বাকি নেই। তো আপনার নামটা তো জানি না, আপনার নাম কি? রাইসা। ঠিক আছে, যান, শুয়ে পড়েন। আর শোনেন, এখানে আমার সাথে যা বলছেন বলছেন। আমার আব্বু আম্মু আপনাকে খুব ভালো জানে, তাই আপনাকে বাড়ি বউ করে আনছে। সো আমি চাই সবার সাথে ভালো ব্যবহার করবেন। সেটা আপনি না বললে আমি করব ভালো ব্যবহার। বলছি কি, আপনি আমার পাশে শুতে পারেন, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে। দয়া করে কিছু বলা লাগবে না, ঘুমান আপনি। এই বলে আমি বারান্দা চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। কত ভালো ভেবেছিলাম, কি দোষ করলাম আমি? সবার বিয়েতে কত ইচ্ছে থাকে, কত শখ থাকে। সবার সাথে আনন্দ করব, বাসরাতে বউয়ের সাথে গল্প করব। আমার কপালটা খুব খারাপ। কষ্ট হচ্ছে। আমি তো সিগারেট জাতীয় এসব কিছু খাই না,
না হলে এখনই খাইতাম। এরকম কষ্ট কখনো হয় নাই। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর রুমে আসলাম। রুমে ঢুকে দেখি রাইসা ঘুমাচ্ছে। কত সুন্দর মায়াবী চেহারা। দূর, আমি কেন ভাবছি ও তো আমার ভাগ্যে নেই। সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আর কিছু মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি আমার গায়ে কাঁথা। কাঁথা কোথা থেকে আসলো? হঠাৎ রাতের কথা মনে পড়লো। হয়তো রাইসা দিছে। মেয়েটা এমনিতেই মনের দিক দিয়ে অনেক ভালো। ওর বাকি দোষ, হয়তো এটা আমার নিয়তি। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি রাইসা সবার সাথে বসে গল্প করছে। গুড মর্নিং। এরপর সবাই বসলাম খেতে। খাওয়ার মাঝে আম্মু প্রশ্ন করলো, আরমান, কোথায় বের হবে তুমি? জি আম্মু, ওই যে কলেজে ইমার্জেন্সি একটা কাজ ছিল, তাই যেতে হবে। রাইসা আমার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। সবেমাত্র বিয়ে হয়েছে, তোর আবার কিসের কাজ? এসব কাজ বাদ দে তো এখন। তুই বৌমার পাশে থাকবি সব সময়। আর আব্বু, কি বলছো? এখন আমাকে যেতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আব্বু, ওনার যখন যেতে ইচ্ছে হয় তখন যেতে দিন, বাধা দিবেন না। কিরে, তোরা একে অপরকে এখনো আপনি করে বলছিস কেন? আরমান, আহা, তুমিও না, ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, ঠিক হয়ে যাবে। আমি খাওয়া দাওয়ার পরে যখন বের হতে যাব, দাঁড়ান তো, একটু আমার কাজ আছে, একটু আমাকে নিয়ে চলেন। বৌমা, তোমার আবার কিসের কাজ? আসলে আম্মু, আমি তো আগে আরেক কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, তাই এখন কলেজটা বদলাতে হবে। আপনি একটু ওয়েট করেন। আমি নিচে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ পরে দেখলাম রাইসা উপর থেকে নামতেছে। ওকে দেখে আমি নতুন করে ক্রাশ খাইছি। এমনিতে অনেক সুন্দর, হালকা মেকআপ আর সৌন্দর্য বাড়ি দিয়েছে। রাইসা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, খুব সুন্দর হাসিটা। হঠাৎ রাইসা কোথায়? আমি চমকে উঠলাম, ভাবনা জগৎ থেকে ফিরে আসলাম। আম্মু, আমি বের হচ্ছি তাহলে। আরমান, রাইসাকে তোর সাথে রাখবি, একা ছাড়বি না। যাও মা, তাড়াতাড়ি ফিরে এসো। এরপর আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। আপনি তো দেখছি ভালোই অভিনয় করতে পারেন। সরি, ঠিক বুঝলাম না। এই যে কত সুন্দর করে একটা মিথ্যা কথা বলে বের হয়ে গেলেন। মিথ্যা না বললে তো আম্মু বের হতে দিত না। আচ্ছা, এখানে একটু দাঁড়ান, আমি সামনে থেকে বাইকটা নিয়ে আসতেছি। এরপর বাইক বের করে রাইসার সামনে গিয়ে, এই যে ম্যাডাম ওঠেন। এরপর রাইসা পিছনে উঠে বসলো। আমি বাইক চালাতে শুরু করছি। এই প্রথম কোনো মেয়েকে আমার বাইকের পিছনে বসালাম, তা আবার নিজের বিয়ে করা বউ। এখনো জড়িয়ে ধরলে খুব ভালো হতো। হয়তো এই সৌভাগ্যটা আমার ভাগ্যে নেই। এসব ভাবতে ভাবতে উকিলের কাছে চলে আসলাম। দুজনে বসে আছি দুটো চেয়ারে। এখন কি আপনারা দুজন ডিভোর্স চাইতেছেন নাকি? রাইসা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমার থেকে ও তো ডিভোর্স চায়। ঠিক আছে, তাহলে আমাকে ডিভোর্স দিলে ও যদি খুশি হয় সেটাই হবে। আমরা দুজন ডিভোর্স চাই। রাইসা কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। ঠিক আছে, এখানে একটা সই করে দেন দুজন। সাইন করে দিলাম। রাইসাও সাইন করে দিল। ঠিক আছে, আপনাদের মতামত পাইছি। সো 6 মাস পরে আসবেন, তখন কোর্ট ডিসাইড করবে আপনাদের ডিভোর্স হবে কিনা। রাইসা রাগ দেখে বাইরে চলে এলো। আমি কিছু বলছি না। এরপর ওকে বাড়িতে নিয়ে চলে আসছি। বাড়িতে আসার পর রুমে ঢোকা মাত্র, 6 মাস? ইম্পসিবল। আপনার সাথে একসাথে এক ছাদের তলায় থাকা অসম্ভব। এরপর আমি যা করলাম, বের হয়ে যান, এখনই যান। আমার দিকে তাকিয়ে আছে রাইসা। এভাবে বললে আমি কোথায় যাব এখন? কেন, আপনার আকিব বয়ফ্রেন্ড আছে না, ওর কাছে যান। না মানে, থাক, আপনাকে আর মানে মানে করতে হবে না। যতদিন আছেন অন্তত ভালোভাবে থাকুন। এই বলে আমি রাগ দেখে নিচে চলে আসলাম। খুব খারাপ লাগছে। আমার কপালটাই যে এত খারাপ হবে আমি কখনো ভাবতে পারিনি। এভাবে আরো কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিন প্রতি রাতে রাইসা না ঘুমিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো। কয়েকদিন পর আজ কলেজে যাচ্ছি। আমি নিচে বসে নাস্তা করছিলাম। হঠাৎ খাওয়ার মাঝে, এই যে। কিছু বলবেন? আমাদের আশেপাশে আব্বু নেই, তাই আপনি করে বলছি। না মানে, আমি না আগে যেই কলেজে পড়তাম ওই কলেজটা অনেক দূরে, তাই বলছি কি আপনি যদি আমাকে কলেজে নিয়ে যেতেন আপনাদের। আমাকে কেন বলছেন? আপনার বয়ফ্রেন্ড রাকিব আছে না, ওর কাছে গিয়ে বলুন। প্লিজ, জাস্ট শুধু নিয়ে যাবেন। ঠিক আছে, রেডি হয়ে আসেন। নিচে রাইসার জন্য ওয়েট করছি। এত সুন্দর একটা বউ, তা আবার নিজে ইচ্ছা মতো কিছু করতে পারছে না। থাক, যদি ওর বয়ফ্রেন্ডের সাথে খুশি থাকে তাহলে আমিও খুশি। হঠাৎ কারো কথায় ভাবনা জগৎ থেকে ফিরে আসলাম। এই যে মিস্টার। আরে, আপনি এসে গেছেন বুঝি? কি এত ভাবছিলেন শুনি? সেটা আপনাকে না জানলেও চলবে। এরপর রাইসা আর কিছু বলে নাই। বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রাইসাকে বাইকের পেছনে বসে অনেকদিন পর কলেজে যাচ্ছি। আমার সাথে রাইসাকে আমার বন্ধুরা দেখলে কি বলবে, হঠাৎ করে এসব হলো, তাই কাউকে জানার সময় পাইনি। খুব কনফিউজে আছি। যাই হোক, 10 মিনিট পর কলেজের গেটের সামনে এসে পৌঁছলাম। রাইসা বাইক থেকে নেমে গেল। শুনুন, কলেজ ছুটির পর আপনি আমার জন্য এখানে ওয়েট করিয়েন। ঠিক আছে, সাবধানে থাকবেন। এই বলে আমাদের আড্ডা দেওয়ার স্থানে বাইকটা পার্কিং করলাম।
বাইক থেকে নেমেই সবাইকে খুঁজতেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন। দূর শালারা, আজকে সবাই কোথায় গেল? হঠাৎ চোখ গেল গেটের কাছে, শালারা ওখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র তাড়াতাড়ি কাছে এলো। কি রে মামা, তোর কোনো খবর নাই? সারাদিন কই থাকো? আজ অনেকদিন পর কলেজে আসলি, তোকে ছাড়া আমাদের আড্ডাটা জমে না। শালারা একসাথে এত প্রশ্ন করলে কোনটা উত্তর দিব? ঠিক আছে, একটা একটা করে বল। তা তো বুঝলাম, কিন্তু মামা তোর সাথে বাইকে করে আসছে মেয়েটা কে রে? আমি তো সাগরের কথা শুনে অবাক। কি বলে? তার মানে ওরা কি দেখে ফেলেছে? কর্মের কথা বলছিস? আমি তো বাইকে একলা আসলাম। দেখ, মিথ্যা কথা একদম বলবি না। ওই শালা, মিথ্যা বলতে যাবো কেন রে? তাহলে এটা কি শুনি? এরপর সাগর আমাকে যেটা দেখালো, আমার চোখ তো কপালে উঠে গেল। এটা কি করে হতে পারে? ওরা তো সরাসরি ফটো তুলে ফেলেছে। তোরা সরাসরি ফটো তুলে ফেললি? মামা, এবার বলে ফেলো তাড়াতাড়ি। মিথ্যা কিন্তু একদম বলা যাবে না, সত্যটা বলবে। দিদি চুপ করে আসুস কেন? তোরা যাকে আমার সাথে দেখলি সেটা হলো আমার বিয়ে করা বউ। সবাই একসাথে বলে উঠলো। হোয়াট? আমাদেরকে তাকিয়ে আছে এমন ভাবে মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। তুই আমাদের সাথে এটা করতে পারলি? দেখ বন্ধু, আমি নিজে ইচ্ছায় বিয়ে করি নাই। তাহলে কি তোকে কেউ জোর করেছে নাকি? জোর করেছে। কি করে জোর করছে রে? এরপর সবাইকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বললাম। আমার কথা শুনে ওরা হাসতে হাসতে শেষ। ওদের ডিভোর্সের কথা বললাম না, ওরা কষ্ট পাবে। কিরে, তোরা এভাবে হাসছস কেন? মামা, আমরা বাসায় বিয়ের কথা বললে দৌড়ানি শুরু করে দেয়, আর তোকে আন্টি জোর করে করাইছে। চুপ শালারা, একদম মজা করবি না। বন্ধ, মজা করিস না। যা, কিন্তু বিয়ে তো খেতে পারি নাই, বাট এখন দিতে। শালারা মনে হয় আমার পকেট খালি করার ধান্দায় আছে। দেখ, আমার পকেট একদম খালি, আমার কাছে কোনো টাকা নেই। আরে মামা, এত টেনশন নিয়ে না, ক্যান্টিন আছে না, টাকা পরে দিলে হবে। এই সবাই চল। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ক্যান্টিনে ঢুকে অলরেডি খাওয়া শুরু করে দিল। দেখলেন কি সাংঘাতিক ব্যাপার। যাই হোক, বন্ধুদের পেয়ে অনেক মজা করলাম। এরপর ক্লাস করে বের হয়ে যখন আমি বাইকে উঠতে যাব। আরমান, কিরে? ওই দিকে দেখতো। তাকে দেখি যে আমার মাথায় আগুন জ্বলছে। আসলে রাইসা একটা ছেলের সাথে কথা বলছে, হয়তো এটাই ওর বয়ফ্রেন্ড। আমি আর কোনো কিছু না বলে বাইক চালু করলাম। থাকুক ও ওর মতো, ছেলেটা তো এমনিতে অনেক ভালো দেখাচ্ছে। রাইসাকে কিছু না বলে বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। খুব খারাপ লাগছে, নিজের বউকে অন্য ছেলের সাথে দেখলে সবারই খারাপ লাগার কথা। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এরপর বাইক থেকে নেমে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপলাম। প্রথমবার খুললো না, তারপর দ্বিতীয়বার চাপ দিলাম। এরপর দরজা খুলে দিল। সামনে তাকে দেখে আম্মু। কি রে আরমান, রাইসা কোথায়? এবার কি বলবো, ও তো বয়ফ্রেন্ড আছে। আসলে আম্মু, রাইসার কলেজে কি যেন কাজ আছে, তাই আসতে পারে নাই, একটু পরে আসবে। তারপরও তুই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে চলে আসলি? দূর, ভালো লাগে না। বললাম তো চলে আসবে। একটু রাগ দেখিয়ে উপরে চলে আসলাম। ভালো লাগছে না। আম্মুকে কোনোভাবে এটা জানানো যাবে না, আম্মু জানতে পারলে খুব কষ্ট পাবে। আমি উপরে গিয়ে ছাদে চলে আসলাম। ছাদের এক কোণে বসে আছি, উপরের দিকে তাকিয়ে আছি। দুটো পাখি একটি গাছে বসে আছে, খুব সুন্দর লাগছে। ওরা মনে হয় প্রেম বিনিময় করছে। ইস, আমার যদি এমন হতো। দূর, আমি এসব কি ভাবছি, এটা তো আমার কপালে নেই। আরো কিছু সময় বসে থাকার পর দেখলাম রাইসা তার বয়ফ্রেন্ডের বাইক থেকে নামতেছে। নেমে বাসায় ঢুকলো। খুব কষ্ট হচ্ছে, কিন্তু এত কষ্ট হচ্ছে কেন? আমি কি রাইসাকে ভালোবেসে ফেলেছি নাকি? বসে বসে ভাবছে এসব। হঠাৎ পিছন থেকে কে যেন ডাকলো। আমি তাকিয়ে দেখি রাইসা। আপনি কখন এলেন? আমাদেরকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনাকে আমার জন্য ওয়েট করতে বলছি না, চলে আসলেন কেন? কি হলো? আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে ছিলেন, তাই আপনাদের বাসে থাকা উচিত হয় নাই, তাই চলে আসলাম। আমার আশা দিয়ে কি হবে? আপনার বয়ফ্রেন্ড তো আপনাকে ড্রপ করে দিছে। আসলে আপনার থেকে আমার বয়ফ্রেন্ড কত ভালো, দেখছেন আমাকে কত ভালোবাসে। দেখলাম তো, আপনাকে খুব ভালোবাসে। আপনি কিছু বলছেন না যে? কি বলবো? আমার একটা কথা বলার ছিল। বলেন, কি কথা? বলছি কি, আগামীকাল আমার বান্ধবীর বিয়ে, সো সবাই তার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে, আর আমার বান্ধবী আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। গিয়ে কি করব? আমি তো যেতে পারবো না। তার চেয়ে বরং আপনার বয়ফ্রেন্ড ওকে নিয়ে যান। শোনেন, বর্তমানে আপনি আমার হাজবেন্ড, সো আপনাকে নিয়ে যাব, আর কাউকে না। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। আর শোনেন, আপনি আমার সাথে যাবেন, এটাই ফাইনাল। আমি রাইসার দিকে তাকিয়ে আছি। শাট আপ, আমি আপনার সাথে যেতে বাধ্য নই। ঠিক আছে, কি করে আপনাকে নিয়ে যেতে হয় আমার জানা আছে। তার পিছনে আমিও নিচে নেমে রুমে ঢুকলাম। খাওয়া দাওয়ার সময় নিচে খাবার টেবিলে বসে আছি। আম্মু, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে কালকে আমার বান্ধবীর বিয়ে, সো আমাকে আর আপনার ছেলেকে যেতে বলেছে। আপনার ছেলে যাবে না বলছে।
আমার তো ওই মেয়েটার উপরে খুব রাগ হতেছে। শেষমেশ আম্মুর কাছে বলে দিল, কি রে আরমান, তোর সমস্যা কি? আসলে আম্মু আমাকে চুপ করিয়ে। কাল রাইসের সাথে যাবি। আমি আর কিছু বললাম না। আসলে আম্মুকে আমি খুব ভয় পাই, কখন কি করে বসে বলা যায় না। খাওয়ার পর রুমে এসে বিছানায় শুয়ে গেম খেলছি, হঠাৎ কে যেন রুমে ঢুকলো। তাকে দেখে রাইসা। এই যে মিস্টার, কেমন দিলাম? কিছু না বলে অপর দিকে শুয়ে পড়লাম। কখন যে ঘুম আসলো আমি নিজেও যাই না। পরের দিন রাইসার সাথে অনুষ্ঠানে যাওয়ার সময় হয়ে গেছে। আমি রাইসা গাড়িতে বসে আছি। 20 মিনিট পর যথাসময় রাইসার বান্ধবীদের বাসায় পৌঁছালাম। আমি গাড়ি থেকে নেমে, এই যে আপনার হাতটা এদিকে দেন। কেন হাত দিয়ে কি করবেন? আপনাকে হাত দিতে বলছি, দেন। রাইসা এমনভাবে চোখ গরম করেছে, ভয়ে আমি হাতটা এগিয়ে দিলাম। এমা, রাইসা ওর হাত আমার হাত দিয়ে জড়িয়ে ধরে ভিতরে ঢুকছে। আমি তো রাইসার এমন ব্যবহারে হাবলার মতো তাকিয়ে আছি। কি করছেন আপনি? একদম চুপ থাকেন। দেখছেন না সবাই কিরকম করে তাদের হাজবেন্ডের হাত জড়িয়ে হাসছে? আমি আর কিছু বললাম না। ভিতরে ঢুকে দেখি অনেকগুলো মানুষ। হঠাৎ একটা মেয়ে বিয়ের সাজে রাইসাকে এসে জড়িয়ে ধরলো। হয়তো এটাই রাইসার বান্ধবী। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো ইভেন্ট করেছে। হঠাৎ চোখ গেল, এমা এখানে কি করে আসলো? আমি তো পুরো অবাক। ও মনে হয় আমাকে দেখতে পাইছে, তাই আমার দিকে আসতেছে। আরমান, তুমি? নীলা, তুমি এখানে? আমি তোমার চাচাতো বোনের বিয়েতে আসলাম, তুমি এখানে কেন? আসলে আমি একজনের সাথে আসছি। মানে, কার সাথে এসেছো? আপনারা ভাবছেন এই নীলাটা আবার কে? নীলা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। চট্টগ্রামে চলে গিয়েছিল ওর বাবার জন্য, তাই আসতে পারে নাই। এখন অনেকদিন পর দেখা, অনেক পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ এই যে, কে আপনি? আরমানের সাথে কেন? তার আগে বলেন আপনি কে? আরমান, এই মেয়েটা কে? আসলে রাইসা আমাকে থামিয়ে দিয়ে। আমি ওর বিয়ে করাবো। হোয়াট? আর কিছু জানতে চাইলে বলেন। এই যে আমাকে রেখে অন্য মেয়ের সাথে এসব কি? চলো আজকে তোমার কি অবস্থা করি দেখো। আমি তো হাবলার মতো তাকিয়ে আছি। নীলা মনে হয় এটা আশা করে নাই। ও চোখে পানি টলমল করছে। আমার বা কিছু করার নেই, কিন্তু আমি বেশ অবাক হলাম রাইসা এরকম ব্যবহারে। কি করতে চাইছে রাইসা? চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। রাইসা আমার হাত ধরে টানতে টানতে ওর বান্ধবীদের কাছে নিয়ে গেল। হ্যালো গাইস। রাইসা কথা শুনে সবাই পিছনে তাকালো। সো কিউট বয়। শাট আপ, সবাই চুপ কর। রাইসা, এই ছেলেটা কে রে? দেখতে খুব সুন্দর, আমার সাথে পরিচয় করিয়ে দে না। আমি তো ভালোবেসে ফেলেছি ওকে দেখে। আমি তো ওদের নাটক দেখছিলাম। তোর সাহস কি করে হলো আমার বরের দিকে হাত বাড়ানোর? এটা তোর বর? এটা তোদের দুলাভাই, সো সম্মান দিয়ে কথা বলবি। এরপর ওদের মাঝে আরো কিছু কথা বলে বিয়ে সম্পূর্ণ হওয়ার পর চলে আসলাম। বারবার আমার একটা কথা মনে হচ্ছে, রাইসা তো আমার সাথে নর্মাল বিহেভ করছে কেন? এটা তো আমার মাথায় ঢুকছে না। যাই হোক, খুব ভালো লাগছে। অন্তত সবার সামনে আমি যে ওর বর, সেটা তো স্বীকার করেছে, এটাই অনেক। এই যে, কি বসে আছেন কেন? ঘুমাবেন না? আপনি ঘুমান। চুপ, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়েন। ওর আগে চেহারা দেখে আমি কিছু না বলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কখন যে ঘুম আসলো বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে অবাক হলাম, কারণ রাইসা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর কোলবালিশটা দেখছি নিচে পড়ে আছে। ওর ঠোঁটগুলো খুব সুন্দর। ইচ্ছে হচ্ছে একটু চুমু দেই, কিন্তু ভয় হচ্ছে ও যে জেগে যায়। কিন্তু লোভ সামলাতে পারছি না। যা হওয়ার হবে। আমি আমার মুখটা রাইসার মুখের সামনে নিয়ে আসলাম। যখন ওর ঠোঁটে চুমু দিতে যাবো, তখন ঠাস করে দুটো থাপ্পড় মারলো। রাইসা যেমন করবে আমি ভাবতেও পারি নাই। সরি, আমি ঠিক বুঝতে পারি নাই। না ঠিক আছে, এটা আমার প্রাপ্য ছিল, তাই পেলাম। আমি রাগ দেখিয়ে শুধু ওয়াশরুমে ঢুকে গেলাম। রাইসা পিছনে ডাকছিল, শুই নাই। এই ফার্স্ট কোনো মেয়ে আমার গায়ে হাত তুললো, তাও নিজে বিয়ে করাবো। খুব কষ্ট হচ্ছে। না, আমি কি ভাবছি এসব? ও তো আমাকে ভালোবাসে না, ওর বিয়ে পাশে। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইসা দাঁড়িয়ে আছে। সরি। কিছু বলছি না। কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো? বললাম তো সরি, আমি তো ইচ্ছে করে মারি নাই। কথা না বলে রেডি হয়ে নিচে নেমে গেলাম। এভাবে কয়েক মাস চলে গেল। রাইসা এখন আমার সাথে নর্মাল বিহেভ করে। ওর বিহেভের সাথে তেমন কথা বলে না, আমার সাথে থাকতে চায় সব সময়। আমি তো ওর কথা বলি না ওর সাথে। কালকে এক জায়গায় যাবো ভাবছি রাইসাকে নিয়ে ঘুরতে। অনেকদিন ধরে বলছে যে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। উপরে গিয়ে দেখি রাইসা রুমে নেই, গেল কোথায়? তারপর সাদি গিয়ে দেখি এক কোণে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে কিছু বলার আগেই রাইসা বলল, পেছনে ফিরে আমাকে খুঁজছো তাই না? ও হ্যাঁ, আমি আর রাইসা একে অপরকে তুমি করে বলি। তোমাকে কেন খুঁজতে যাব? এই মিথ্যা কথা একদম বলবে না বলে দিলাম। না মানে? হয়েছে মিস্টার, আমি বুঝছি আমাকে খুঁজতেছো। খুঁজছিলাম, আসলে একটা কথা বলার ছিল। কি? না মানে বলছিলাম কি, তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাব। কি সত্যি? আমি তো এসব কাণ্ড দেখে হাবলার মতো দাঁড়িয়ে আছি।
রাইসা হঠাৎ কি বুঝে ছেড়ে দিল। সরি সরি, আসলে আমি খুশিতে জড়িয়ে ধরলাম, বুঝতে পারি নাই। ঠিক আছে, আসো নিচে, সবাই ওয়েট করছে মনে হয় খাওয়ার জন্য। এরপর আয়েশাকে নিয়ে সোজা ছাদ থেকে নিচে নেমে সবার সাথে খাওয়া দাওয়া করে নিলাম। রাতে খাওয়া করে আমি সোজা শুয়ে পড়লাম। কিছু সময় পর রাইসা রুমে ঢুকলো। আরমান, হুম। আমি চলে গেলে তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? কি হলো? রাইসা হঠাৎ এমন কথা বললো কেন? দেখো, এ প্রশ্ন উত্তর আমার জানা নেই, তো আমাকে প্রশ্ন করো না। ঠিক আছে, আমি চুপ করে আছি। আমার দিকে তাকিয়ে থাকো। তোমাদেরকে তাকিয়ে থাকবো কেন? তোমার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমাবো। পারবো না। প্লিজ আরমান। ঠিক আছে। এরপর আমি রাইসার দিকে তাকালাম। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছি। রাইসার চোখগুলো যেন অন্য কিছু বলতে চাইছে। এবার তাকিয়ে থাকার পর কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে কারো নরম হাতের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখে রাইসা গোসল করে আসলো। মনে হয় ও চুল থেকে পানি পড়ছে। মনে হচ্ছে এখন ওকে জড়িয়ে ধরে একটু আদর করে দিই, কিন্তু না, এটা আমি করবো না। এরপর আমি উঠে গেলাম। উঠে গিয়ে গোসল সেরে নিলাম। এরপর রেডি হয়ে নাস্তা করে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বেরালাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। রাইসা আর আমি একই রিক্সায় বসে আছি। রাইসার চুলগুলো বাতাসের কারণে আমার মুখে এসে পড়ছে। খুব সুন্দর একটা মুহূর্ত, আমার কাছে যেন খুব ভালো লাগছে। হঠাৎ রাইসা, ওই এদিকে আসো। এত দূরে কেন? পড়ে যাবে তো। না আমি ঠিক আছি। তোকে আসতে বলছি, এদিকে আয়। আমি ওর আগে চেহারা দেখে ওর কাছে চলে গেলাম। আর ওর শরীরের সাথে আমার শরীর স্পর্শ হচ্ছে ততবার আমার কাছে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এরপর আমরা একটা পার্কের সামনে রিক্সাটাকে থামিয়ে রিক্সাওয়ালাকে বিল দিয়ে চলে গেলাম। ওই দেখো না, জায়গাটা কি সুন্দর, চলো ওখানে গিয়ে বসি। এগুলো রাইসা আমার হাত ধরে টানটা আনতে ওই জায়গা থেকে নিয়ে গেল। আসলে সত্যি জায়গাটা অসাধারণ সুন্দর, যে কেউ ঘুরতে আসলে তার মন ভরে যাবে। আমি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি। হঠাৎ আমার চোখে যেটা দেখলাম, এটা কি করে হতে পারে? আমি তাকে দেখি রাইসার বয়ফ্রেন্ড রাকিব একটা মেয়েকে কিস করতেছে। আমি ছেলেটাকে কত না ভালো জেনে রাইসাকে ওর হাতে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু না, এই ছেলে ভালো না। রাইসাকে এই ঘটনাটা দেখাতে হবে। আমি তাকে দেখলাম রাইসা অন্যদিকে তাকিয়ে সৌন্দর্যটা দেখতেছে। রাইসা, কি একটা মজার জিনিস দেখবা? মজার জিনিস? কি মজার জিনিস? এদিকে একটু দেখো তো। ওইদিকে কি? আরে দেখো না একবার। রাইসা আমার কথায় ওইদিকে তাকিয়ে দেখে যে রাকিব একটা মেয়েকে কিস করতেছে। ও সাথে সাথে উঠে গেছে। আমিও গেলাম। রাইসা সোজা রাকিবের কাছে গিয়ে রাকিবের কলা ধরে দুইটা ঠাস করে থাপ্পড় দেয়। তখন বললো, এই তোর ভালোবাসা? ছি, তোর মতো জানোয়ারকে আমি ভালোবাসি? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। শোনো রাইসা, এটা কিছু না, আমাদের মধ্যে কিছু হয় নাই। চুপ, তোর মতো বেইমানের সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। আমার সামনে কখনোই আসবি না। এখন তো আমি সুখ দিতে পারি নাই, তাই আরমান সুখ দিতে পারছে, ওর কাছে গিয়ে রয়েছে। তোর পাপি মুখে আমার হাজবেন্ডের নাম উচ্চারণ করবি না বলে দিলাম। তুই তাহলে সব জেনে গেছস। তাহলে আমার হাত থেকে তোকে কে বাঁচায় এখন? শয়তান, আমার হাত ছেড়ে দে, আমার হাতে লাগছে। সোজা গিয়ে রাকিবের নাকে একটা ঘুষি মারলাম। তারপর লাঠি দিলাম, সাথে সাথে মাটিতে গড়িয়ে পড়লো। ওয়েট, তোমরা এভাবে ওকে কেন মারছো? রাইসা সবকিছু খুলে বলল। কি জানোয়ার, তুই আমার সাথে শুধু মেয়েদের শরীর পছন্দ করস? এরপর ওখান থেকে রাস্তায় চলে আসলাম। আরো কিছু সময় ঘোরার পর এই যে রিক্সাতে উঠো। রাইসা আমার দিকে তাকিয়ে আছে, আর কিছু বলছে না। থাক, অনেক হয়েছে, আর আমি ওকে ডিভোর্স দিয়ে ফেলবো। ও তো আমার সাথে থাকতে চায় না। যে থাকতে চায় না তাকে জোর করে ধরে রাখার কোনো লাভ নেই, বরং ওকে ছেড়ে দেওয়াটা বেটার হবে। এসব ভাবতেছিলাম অন্যদিকে তাকিয়ে। আরমান, কিছু বলছো না যে? বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। সরি, আসলে আমি তোমাকে প্রথমে বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। না ঠিক আছে, বাদ দেও সব। প্লিজ আরমান। আর কিছু বলি নাই। রাইসা আমার হাত ধরে আছে। 10 মিনিট পর বাসার সামনে এসে পৌঁছালাম। রিক্সা থেকে নেমে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল। তাকে দেখে আম্মু, কি রে, তোরা চলে আসলি? হ্যাঁ আম্মু, অনেক তো ঘুরলাম। ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে খেতে আয় তাড়াতাড়ি। রাইসা আর আমি উপরে চলে গেলাম। আমি ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিলাম। নিচে নেমে দেখি সবাই বসে আছে। কি রে আরমান, বৌমা কোথায়? আসতেছে। এ বলে আমি খাবার টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম রাইসা আসলো, এসে আমার পাশে বসে পড়লো। আমি কিছু বলছি না, খাওয়া শুরু করে দিলাম। হঠাৎ খাওয়ার মাঝে আব্বু বলে উঠলো, আরমান বাবা, জি আব্বু। বলছিলাম কি, আমরা আর কয়দিন বাঁচবো? আমরা কি নাতি নাতনির মুখ দেখতে পারবো না? আমাদেরও তো ইচ্ছে করে ওদের সাথে খেলা করতে। এই কথাটি শোনা মাত্র আমার গলা দিয়ে ভাত আটকে গেল। আমি পানি পানি বলে উঠলাম। আমাকে পানি দিল। আমি পানি খেয়ে বললাম, আল্লাহ। তোর আবার কি হলো রে? তোমরা যে কথা বলছো, আমার তো এমনিতে গলা দিয়ে ভাত আটকে গেল। চুপ শয়তান ছেলে,
তুই ফাজলামি করছস? আমাদের কষ্টটা বুঝবি না? বুঝবি যেদিন আমরা থাকবো না, ওই দিন বুঝবি। আহা আম্মু, এমন ভাবে বলছো কেন? আচ্ছা, তোমার বৌমাকে বলো। রাইসা মা? রাইসার দিকে তাকে দেখি ও লজ্জাক্রম লাল হয়ে গেছে। আমি তো লজ্জা মাখা মুখটা দেখে অবাক। ও তো এসব কিছু চায় না, তাহলে এমনভাবে লজ্জা পাচ্ছে কেন? আম্মু আমি জানি না। ওর কাণ্ড দেখে সবাই হাসতেছে, আমিও তো বেশ অবাক হলাম। খাওয়া দাওয়ার পরে রাইসা রুমে আগে চলে গেল। আমি রুমে রেখে দেখি রাইসা কার ছবি একটা হাতে নিয়ে দেখছে। এই যে কার ছবি দেখছো, দেখি তো আমি। কই, কারো ছবি না তো। আমি আর কিছু বলছি না। রাইসা কার ছবি দেখছিল আমাকে লুকিয়ে লুকিয়ে, মাথায় তো কিছু ঢুকছে না, বিছানায় বসে আছে। আমার একটা কথা বলার ছিল। বলো কি কথা? বলছি কি, আমার কথাটা বাস্তব করলে কি হয়? কোন কথা বলছো তুমি? না বোঝা ভান করেই বললাম। ছোট্ট বাচ্চা, একটা কিছু বোঝে না। কিছু বললে তুমি? কই না তো। তুমি কি সত্যিই বুঝতেছো না? রাইসা আমার থেকে ডিভোর্স চাইছে, তো এখন এরকম বিহেভ করছে কেন? বুঝে বললে তো বুঝবো। আচ্ছা বলছি, তোমার আমার না একটা। ওই সমস্যা কি? আমার না করতেছো। সোজা কথা হলে বলো, না হলে ঘুমিয়ে পড়লাম। এই না না, বলছি তো আমি। বলো। আমার না একটা বেবি চাই, তোমার মতো কিউট। হোয়াট? আমি রাইসার কথা শুনে বেশ অবাক হলাম। আমি ওর থেকে তাকিয়ে আছি। ও কি বলছে? ওর মাথা কি ঠিক আছে? তো আমার থেকে ডিভোর্স চায়, তাহলে এরকম বিহেভ করছে কেন? রাইসা, তুমি কি ঠিক আছো? আমি তো একদম ঠিক আছি। তোমার আবার কি হলো? না মানে রাইসা, তুমি তো আমার কাছ থেকে এটা চাও না, ডিভোর্স চাও। তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। খামাখা এত নাটক করার কি আছে? আমি উকিলের সাথে কথা বলে আসছি, আর কয়েকটা দিন। চোখ দিয়ে পানি পড়ছে অছরে। আরমান, তুমি এসব কি বলছো? আমি তো এসব চাই না। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আগে যা হয়েছে আমাকে মাফ করে দাও প্লিজ। দেখো রাইসা, তুমি অনেক দেরি করে ফেলেছো। আমার কিছু করার নেই, ডিভোর্সের জন্য রেডি হয়ে থাকো। এই বলে আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি রাইসা যে আমাকে ভালোবাসে, শুনে খুব ভালো লাগছে। অবশেষে রাইসাকে নিজে করে পেলাম, কিন্তু রাইসাকে সারপ্রাইজ দিতে হলে ওকে একটু কষ্ট দিতে হবে, না হলে ও বুঝবে না কাউকে অবহেলা করলে তার কত কষ্ট হয়। পাগলিটা কান্না করছে, আমি ভালোভাবে শুনতে পাচ্ছি। খুব খারাপ লাগছে, কিন্তু কি করার। আমার কাছে ওকে সারা জীবন জোরে পেতে হলে এই কাজটা করতে হবে। মনে মনে এসব বলে ঘুমিয়ে পড়লাম। সকালে মনে হয় কে যেন আমার মুখে হাত দিল, তাই ঘুমটা ভেঙে গেল। আমি তাকে তো অনেক ভয় পাইছি। এক রাতের মধ্যে এটা কি করে হতে পারে? আরে আপনারা কিছু বুঝছেন না, তাই তো? রাইসার দিকে তাকে ভয় পাইছি, কারণ ওর চোখগুলো একদম লাল মনে হয় রক্ত ধারণ করেছে। রাইসা, তোমার এই অবস্থা কেন? এটা আমার শাস্তি, তাই পাচ্ছি তো। ও চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দেখে খুব কষ্ট হচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। যাকে এত ভালোবাসি তার এই কষ্টটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই আমার হাতে। আমি উঠে ওয়াশরুমে ঢুকলাম। রাইসাকে সান্ত্বনা দিব এমনটা আর পাচ্ছি না। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে মনটা হালকা করে নিলাম। এভাবে ভেঙে পড়লে চলবে না। রাইসাকে আমার করতে পেতে হলে এটা করতেই হবে, যেভাবে হোক। এভাবে আরো কিছুদিন কেটে গেল। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিচে খাওয়ার জন্য বসে পড়লাম। রাইসাও আছে। এই কয়েকদিন রাইসা আমাকে ছাড়া এক মুহূর্ত ছাড়ে নাই, বরং আমি ওকে ইগনোর করেছি। খাওয়া দাওয়া করে আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। কোথাও বের হচ্ছ তুমি? হুম। কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য বিশেষ ধরনের উপহার আনতে যাচ্ছি, সেটা পেলে তুমি অনেক খুশি হবে, যেটা চাইছিলাম আমার থেকে। আমি আবার কি চাইবো, একটু খুলে বলো না। আজকে আমাদের বরাবর 6 মাস পূর্ণ হয়ে গেছে, তাই আমাদের কথা অনুযায়ী নিউজ পেপার আনতে যাচ্ছি। প্লিজ আরমান, এমন করো না। আগে যা হয়েছে বাদ দাও। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি মরে যাবো আরমান। স্যারও তো যত সব। রাইসাকে এক ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে পড়লাম। রাইসা পিছনে থেকে ডাকছিল, আমি শুই নেই। আমারও যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি এখন অসহায়ের মতো গায়ে নিয়ে সোজা উকিলের কাছে চলে আসলাম। মিস্টার আরমান, মিসেস কোথায়? আসলে উনি আসতে পারবে না, নিউজ পেপারটা নিয়ে আসার জন্য বলেছে। আপনারা কি দুজন সিওর ডিভোর্স চাইতেছেন? একটু ভেবে দেখুন, এটা তো আর ছেলে খেলে না, বিয়ে বলে কথা। দেখেন, যা ভাবার ভাবা হয়ে গেছে। নিউজ পেপারটা দেন। ওকে, এই নিন, এখানে একটা সাইন করে দিন। আর কিছু না বলে সাইন করে দিলাম। এরপর ওখান থেকে বের হয়ে একটা মার্কেটে গেলাম। পার্কের জন্য একটা শাড়ি কিনলাম, আর অনেকগুলো ফুল নিলাম, আর ওর প্রিয় খাবার কলফি নিলাম। ওকে আজকে অবাক করে দিব। সবকিছু নিয়ে গাড়ি ড্রাইভ করছি। কিছু সময়ের মধ্যে বাসা পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে রাইসা, রাইসা, ও রাইসা। কি ব্যাপার? রাইসাটা একবার ডাকলে সাড়া দেয়, আজকে এতবার ডাকার পরে কোনো কথা নেই। মাথায় তো কিছু ঢুকছে না। আমি রুমে গিয়ে দেখি যে পাগলিটা উল্টো দিকে হয়ে শুয়ে আছে। দেখো তো কাণ্ড। আমি এত আয়োজন করলাম আর ও এখনো ঘুমাচ্ছে। আমি ওর গায়ে হাত দিয়ে, রাইসা, এ রাইসা উঠো না, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসলাম। রাইসা, কি হয়েছে? ঘুম থেকে উঠছো না কেন? আমি ওকে আমাদেরকে ঘুরিয়ে, না
এটা হতে পারে না। এ বলে রায়শা নাম ধরে চিৎকার মারলাম। রায়শা চোখ খুলো প্লিজ, তোমাকে আমি আর কষ্ট দিব না, খুব ভালোবাসবো, বলছো না আমাদের বেবি হবে, চোখ খোলো। আমার চিৎকার আওয়াজ শুনে আব্বু আম্মু এসে দেখে আমি রায়শাকে জোরে ধরে কান্না করছে। আম্মু তো দেখা মাত্র কান্না করে দিয়েছে। আমার মেয়েটার এই অবস্থা কেন আরমান? আসলে আম্মু, আমার কান্নার কারণে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এরপর আব্বু আম্মুকে যা যা হয়েছে সবকিছু খুলে বললাম। আম্মু ঠাস ঠাস করে আমাকে চড় মারলো। ছি ছি ছি, তুই আমার ছেলে হয়ে এটা কি করে করতে পারলি? আমি নিচের দিকে তাকে কান্না করছিলাম। আহা, এভাবে ঝগড়া করলে হবে না তো। বৌমাকে তো এখন ইমার্জেন্সিতে নিতে হবে, অ্যাম্বুলেন্স আসতে আসতে দেরি হয়ে যাবে। আরমান, তুই ওকে কোলে তুলে নিয়ে আয়, আমি গাড়ি বের করছি। এরপর আমি রায়শাকে কোলে তুলে নিলাম, নিচে গাড়ি থেকে বসলাম। পিছনে আম্মু আছে, রায়শাকে ধরে রাখছে, আমি সামনে বসে আছি। আব্বু গাড়ি ড্রাইভ করছে। আমার কারণে এসব হয়েছে। আজ যদি রায়শা কিছু হয়ে যায়, কি নিয়ে বাঁচবো আমি? আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। নোনা পানি চোখ থেকে সরছে না। এত কান্না আমি কখনোই করি নাই। আজ রায়শার জন্য খুব কষ্ট হচ্ছে। এটা কি হয়ে গেল? কিছুক্ষণের মধ্যে আমি হাসপাতালে পৌঁছালাম। আমি আবার রায়শাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে ডাক্তারকে চিৎকার করে ডাকলাম। কি হয়েছে? ডাক্তার, ও বিষ খেয়ে ফেলেছে, প্লিজ ওকে বাঁচান। ও মাই গড, এই যে ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যান, আমি আসতেছি। আরে আপনারা কোথায় যাচ্ছেন? প্লিজ বাইরে ওয়েট করবেন। আমি নিচে বসে পড়লাম। মনে হয় আমার বিশেষ কিছু হারিয়ে গেছে। আমার এত কষ্ট আর কখনো হয়নি। আব্বু তো আমাকে সান্ত্বনা দিতে আছে, আমার চোখ দিয়ে পানি বন্ধ নেই। অনেক সময় হয়ে গেল, কিন্তু ডাক্তার অপারেশন রুম থেকে বেরোচ্ছে না। হে আল্লাহ, আমার আশা যেতে কোনো কিছু না হয়, আপনার উপর ভরসা করে আছি। কিছুক্ষণ পর দেখলাম ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়। ডাক্তার, রায়শা কেমন আছে? ডাক্তার মুখটা ভার করে আছে, কিছু বলছে না। ডাক্তার প্লিজ বলেন, আমার রায়শা কেমন আছে? দেখেন, এত অস্থির হয়েন না, আপনার সময় মতো নিয়ে আসার জন্য বেঁচে গেল। একটু জন্য সাধারণত এই ধরনের রোগীরা কম বাঁচে, সেই দিক থেকে তো আপনারা খুব লাকি। আমি সাথে সাথে আল্লাহকে শুকরিয়া আদায় করলাম। আচ্ছা, আমরা কি আমাদের মেয়ের সাথে দেখা করতে পারবো এখন? পারবেন, তবে একজন একজন করে দেখা করবেন, আর বেশি কথা বলবেন না। হঠাৎ একজন নার্স এসে বলল, এখানে আরমান কে? আমি আরমান। পেশেন্ট আরমান বলে ডাকতেছে, ওর সাথে দেখা করতে চাইছে। যা বাবা, তোকে মেয়েটা দেখতে চাইছে। এরপর আমি ভিতরে ঢুকে দেখি রায়শা চোখ বন্ধ করে শুয়ে আছে। ওকে দেখে খুব খারাপ লাগতেছিল। কি থেকে কি হয়ে গেল? একদিনের মধ্যে এতটা শুকায় গেছে, আমার দেখতেও কষ্ট হচ্ছে। আমি ওর পাশে বসে আছি। রায়শা, আমি রায়শা মাথায় হাত দেওয়া মাত্র রায়শা চোখ খুলে তাকিয়ে দেখে যে আমি ওর পাশে শুয়ে আছে। ও আমাকে দেখা মাত্র কান্না করে দিল। পাগলি, কান্না করছে কেন? আমি তো তোমার কাছে আছি। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো আরমান? না রে, আমি আমার পাগলিটাকে ছেড়ে আর কোথাও যাব না। আব্বু আম্মু কই? ওয়েট, আমি ওদের ডাকছি, ওরা বাইরে আছে। এরপর আমি রায়শা হাত ছেড়ে দরজার সামনে গিয়ে, আব্বু আম্মু তোর ভিতরে আসো, রায়শা তোমাদের খুঁজতেছে। আব্বু আম্মু ভিতরে আসলো। রায়শার সামনের দিকে তাকিয়ে দেখলো আব্বু আম্মু তার সামনে দাঁড়িয়ে আছে। কি রে মা, আমরা তোর কেউ না? আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে খুব ইচ্ছে, তাই না? আসলে আম্মু, আমি ঠিক বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। দেখো পাগলি মেয়ের কাণ্ড। মায়ের যতই রাগ অভিমান থাকুক, সন্তানের হাসি মুখটা দেখলে সব চলে যায়। এবার দেখি একটা হাসি দাও। আচ্ছা, তোমরা থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। আমার বৌমাকে কখন নিয়ে যেতে পারবো? আব্বু কেবিন থেকে বের হয়ে ডাক্তার কাছে গেল। আরমান, আমিও তোর আব্বুর সাথে যাই, তোরা কথা বল। কেবিনে শুধু নার্স আছে। আমাদের ব্যাপারটা বুঝতে পেরে নার্স চলে গেল একটা হাসি দিয়ে। আমি বসে বললাম রায়শার পাশে। আরমান, আমি কিন্তু তোমার উপর খুব রাগ করে আছি। এমা, কেন গো, আবার কি হলো? তুমি আমাকে এখনো আদর করো নাই কেন? ওলে বাবালে, এই বুঝি গাল ফুলিয়ে আছো? আমি রায়শাকে একটু ধরে শোয়া থেকে উঠালাম। এরপর আমি রায়শা হাত ধরলাম। এরপর আমার মুখটা রায়শা কপালের কাছে নিয়ে একটা চুমু দিলাম। খুব ভালো লাগছে। রায়শা আমার মুখে একটা চুমু দিল। এটা কি হলো? কি হবে, একটু আদর করে দিলাম। তাই? তাহলে এখানে একটা দাও। আমি ঠোঁট দিয়ে খেয়ে বললাম। ধর, এখন না। তাহলে কখন দিবা শুনি? আমার কাছে এসো। হুম। শোনো, আমরা বাসায় গেলে আব্বু আম্মুর স্বপ্নটা পূরণ করব। আমি ভাবতেছি, অবশেষে তাহাকে পেলাম, খুব আনন্দ লাগছে। ওই, আমার সাথে শুয়ে পড়ো, আমি তোমার বুকে একটু ঘুমাবো। আমি রায়শার পাশে শুয়ে পড়লাম। যেহেতু বড় বিট ছিল, রায়শা আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বুলে দিচ্ছি। কখন যে ঘুম লেগে গেছে বুঝতে পারিনি। আমি রায়শাকে আমার থেকে সরিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ আব্বু আম্মু কেবিনে ঢুকলো। আব্বু, কি কথা হয়েছে? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে কালকে নিয়ে যেতে পারবো, কিন্তু সব সময় দেখাশোনা করতে হবে সুস্থ হওয়ার পর্যন্ত।
সমস্যা নেই, আমি আছি তো, ওর পাশে থাকবো সবসময়। তোমরা কোনো চিন্তা করো না, সাবধানে যেও আম্মু। এরপর আব্বু আম্মু চলে গেল। রায়সা ঘুমিয়ে আছে, আমি রায়সার পাশে বসে আছি। রাতে বলছে ওর সাথে শোয়ার জন্য, কিন্তু হাসপাতালে শুতে কেমন যে লাগছে। ওর জিদের কাছে আমি হেরে গেলাম, অবশ্যই তার পাশে শুয়ে পড়তে হলো। রায়সা আমাকে জড়িয়ে ধরে আছে, এমনভাবে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছিল আমি কোথাও হারিয়ে যাব। আমি এসব ভাবছিলাম, রায়সার দিকে খেয়াল করলাম রায়সা ঘুমিয়ে গেছে। আমিও কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। সকালে মুখে গরম নিঃশ্বাস পড়ছে, আমি তাড়াতাড়ি করে চোখ মিলে দেখি রায়সা আমার দিকে ঝুলে তাকিয়ে আছে। হঠাৎ আমার চোখ খোলা দেখে চমকে উঠলো। লুকে লুকে কি করছিলে ম্যাডাম? ধুর, কিচ্ছু না। কিছু সময় পর আমার সবকিছু গুছিয়ে বেরোলাম হাসপাতাল থেকে। রায়সা হাঁটতে কষ্ট হচ্ছে, গাড়িতে বসে পড়লো। আমি গাড়ি ড্রাইভ করছি। 10 মিনিট পর বাসার সামনে এসে পৌঁছালাম। বাসার সামনে এসে দেখি আব্বু আম্মু দাঁড়িয়ে আছে, হয়তো আমাদের জন্য অপেক্ষা করছিল। রায়সা, এদিকে এসো। হুম। ওকে কুলে তুলে নিলাম। আরে আরে, কি করছো? দেখছো না আব্বু আম্মু তাকিয়ে আছে? আব্বু আম্মু বলেছে তোমাকে কোলে করে ভেতর নিয়ে আসতে, আর এই শরীর নিয়ে হাঁটতে পারবে না তুমি। ধুর, আমার যে খুব লজ্জা করছে। আর কিছু বলো না। রায়সাকে কোলে নিয়ে বাসা ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা যা, বৌমাকে নিয়ে রুমে যা, আমরা আসতেছি। এরপর রায়সাকে নিয়ে রুমে ঢুকলাম। বাহ, রুমটা দেখে বেশ সাজানো গোছানো, মনে হয় আম্মু গুছিয়ে দিয়েছে। যাক, ভালো হয়েছে। আমি রায়সাকে বেডে শুয়ে দিলাম। যখন আমি আসতে যাব, রায়সা আমার কলার ধরে এক টান মারলো। আমি সদা বিছানায় পড়ে গেলাম। রায়সার ঠোঁট আমার ঠোঁটে এক হয়ে গেল। আমার তো মনে হলো কারেন্টের শক খেলাম। আমার চোখগুলো বড় বড় হয়ে গেছে। রায়সা এমনভাবে ধরেছে যে ছাড়াতে পারছে না, তাই আমি ওর সাথে যোগ দিলাম। হঠাৎ আমি তাড়াতাড়ি করে রায়সা থেকে সরে গেলাম। দরজা খোলা আছে, মনে হয় আম্মু আসতেছে। আল্লাহ, আরেকটু হলে তো মান সম্মান সব শেষ হয়ে যেত। রায়সা দিকে তাকিয়ে আছে। হঠাৎ আম্মু ঢুকে পড়লো ভিতরে, সাথে আব্বু আছে। আমার অবস্থা বুঝতে পেরে রায়সা মুচকুচকে হাঁটছে। আমি তার আগে শেষ। ওয়েট শয়তানি, আগে বাবা মা যাক রুম থেকে, তখন দেখবো তোর কি অবস্থা করি। কি রে আরমান, এইভাবে দাঁড়িয়ে কেন? বৌমার কি অবস্থা এখন? হ্যাঁ আম্মু, এখন একটু সুস্থ আছে। আচ্ছা, কোনো সমস্যা হলে তোর আব্বু আর আমাকে ডাকবি, কেমন? হ্যাঁ আম্মু, কোনো সমস্যা হবে না, আমি তোর পাশে আছি। বৌমা, তোমার কোনো কিছু দরকার হলে আরমান আছে, ওকে বলিও, কেমন? ঠিক আছে আম্মু। এরপর আব্বু আম্মু চলে গেল। আমি রুমের দরজা বন্ধ করে দিলাম। রুমের দরজা বন্ধ করে রায়সা দিকে তাকিয়ে আছি। এই, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিছু না বলে রায়সা দিকে এগোতে লাগলাম। এগোতে এগোতে রায়সা মুখের কাছে আমার মুখটা আনলাম। এতটা কাছে আনলাম যে শুধু রায়সার নিঃশ্বাসটা একদম ভালোভাবে বুঝতে পারছি। ওর ঠোঁটগুলো কাঁপতেছে। আমি যখনই ওর ঠোঁটে চুমে দিতে যাবো, ঠাস করে একটা থাপ্পড় মারে। রায়সা এমন করবে আমি কখনো ভাবতে পারি নাই। আরমান, সরি, আমি ইচ্ছে করে তোমাকে চড় মারতে চাইনি। হয়েছে, যা বোঝার বুঝে গেছি আমি। তুমি এখন আমাকে ভালোবাসতে পারোনি। আরমান, কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসলে এরকম ব্যবহার করতে না। আসলে থাক, আর কিছু বলতে হবে না। যতদিন তুমি পুরোপুরি মেনে না নিতে পারবে, ততদিন না হয় আমি তোমাকে টাচ করব না। এই বলে রাগ দেখে চলে আসলাম। রুম থেকে বের হয়ে ভাবছি আমি কত কিছু না ভেবে ফেললাম। সব ভাবনা এভাবে শেষ হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। খুব খারাপ লাগছে আমার। ছাদে এক কোণে দাঁড়িয়ে আছি। আমি সারাদিন রাশের সামনে গেলেও ওকে সবসময় ইগনোর করেছি। উপরের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি যদি আকাশে তারা হয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। এসব ভাবছিলাম, হঠাৎ কে যেন কাঁধে হাত দিল। কে? একটু অন্যমনস্ক হয়ে বললাম। ফিরে তাকিয়ে দেখি রায়সা। তুমি? কি ব্যাপার, অসুস্থ শরীর নিয়ে ছাদে কেন আসলে? আমার কথা ছাড়ো, আমি একদম ঠিক আছি। তোমাকে ছাড়া আমার শূন্য শূন্য লাগছিল। মজা করছো আমার সাথে? আমাকে ছাড়া তোমার এমন কেমন লাগছে? তুমি তো আমাকে কখনো ভালোই বাসনি। রায়সা কান্না করে দিয়ে, বিশ্বাস করো আরমান, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি মরে যাব। তুমি নাটক করতে ভালো জানো দেখছি। এরকমটা সবাই মুখে বলে, কখনো সত্যকারের হয় না। ও, তার মানে তুমি আমার কথা বিশ্বাস করছো না? ঠিক আছে, তাহলে আমি মরে গিয়ে হলেও আমার ভালোবাসার প্রমাণ দেব। আমি ওর সাথে দাঁড়িয়ে আছি। রায়সা এক পা করে সামনের দিকে পা বাড়িয়ে যাচ্ছে। আমার কেমন যে লাগছে। এমা, রায়সা তো একদম ছাদের কোনায় চলে আসলো। কি সত্যি সত্যি মরবে নাকি? যখনই ছাদ থেকে লাফ দিতে যাবে আমাকে ধরে ফেললাম আর ঠাস করে একটা থাপ্পড় মারলাম। কেন বাঁচালে আমাকে? আমি মরে গেলে অনেক ভালো হতো। যেই জায়গায় তুমি নেই সেই জায়গায় আমি বেঁচে থেকে কি লাভ হবে? আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দাও। নিজেকে কি মনে কর? হ্যাঁ, তুমি মরে গেলে আমি কিনে থাকবো, কাকে ভালোবাসবো? তোমাকে ছাড়া পারবো না আমি বাঁচতে। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আমাকে ছেড়ে যেও না আরমান। পাগলি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, বুঝতেছো না? তুমি আমার কাছে থাকবে। এ বলে রায়সাকে বুকে টেনে নিলাম। রায়সা ছাদে আমার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। আরমান, আমার না খুব ভয় করছে। কিসের ভয় পাগলি?
আমি আছি, কোনো ভয় নেই। বলছে কি? না মানে রাইসা, আবার শুরু করেছো তুমি? ধুর, শোনো না, আম্মু আব্বুর কথাটা পূরণ করবে না? ওলে বাবালে, আমার বউটা লজ্জা পাইতেছে। দেখি আমার বউর মুখটা। ওর কপালে ভালোবাসা একটা পরশ দিলাম। অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাবে। না, আমাকে তুমি কোলে করে নিয়ে চলো। এরপর এসে কোলে তুলে নিলাম, আর আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি ওদিকে এক নজরে তাকিয়ে আছি। আমি রুমে গিয়ে রাইসাকে বিছানায় শুয়ে দিলাম। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? কি আর করব? এমা, তুমি জানো না কি করবে? না বললে কিভাবে জানবো? যা শয়তান, আমার লজ্জা করছে, আমি আর বলতে পারবো না। ওলে বাবালে, আমার লজ্জাবতী বউ। এই বলে রাইসার উপর ঝাঁপিয়ে পড়লাম। কে শোনে কার কথা? ওই শয়তান, লাইটটা তো অন্তত বন্ধ করো, সবাই দেখছে তো। বন্ধুরা অনেক তো দেখে ফেলেছেন, আর দেখা যাবে না। লাইট অফ, কিছু দেখা যাচ্ছে না। আমরা আমাদের কাজ করি। এরপর কি হতে পারে, ইতিহাস আর কি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এরপর চোখ খুলে দেখি রাইসা আমার ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে আছে। আমি ওকে সরিয়ে দিলাম। এটা কি হলো? এভাবে কেউ করে? আরেকটু হলে তো শেষ হয়ে যেতাম। তাই আরেকটা দেই? না না, একদম না। কাল রাতে যা দিয়েছো তা ভোলার মতো না। ধুর, তোমার লজ্জা শরম কিছুই নেই নাকি? আমি বিছানা থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করলাম। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে এসে দেখি রাইসা আম্মুর সাথে নাস্তা তৈরি করছে। আমি তো ওকে দেখে হা হয়ে তাকিয়ে আছি। কালো একটা শাড়ি পরেছে, সাথে চুড়ি। মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো পরী। আমি ওকে দেখে ওর মাঝে হারিয়ে গেলাম। আরমান, আরমান, এই আরমান। হুম। কি ব্যাপার, তোর কি হয়েছে? তোকে আমি কখন থেকে ডাকছি। না মানে আম্মু কিছু না। কি যেন বলতেছিলে? রাইসা আমার অবস্থা দেখে হেসে দিল। ঠিক আছে ম্যাডাম, হাসেন। আজকে শুধু উপরে চলেন, বুঝবেন হাসি কাকে বলে। এরপর আমি খাওয়ার টেবিলে বসে গেলাম, খাওয়া শুরু করলাম। রাইসা মা, তুমি বসো না। না আম্মু, আমি পরে খাবো। খাওয়া দাওয়া করে আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে বসে আছি, রাইসার জন্য অপেক্ষা করছি। 5 মিনিট হয়ে গেল, রাইসা আসতেছে না। দূর, ভালো লাগছে না। যখন উঠতে যাব বিছানা থেকে, তখন দেখলাম রাইসা রুমে ঢুকলো। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো যে? তোমার জন্য ওয়েট করতেছিলাম। ও মা, তাই? বাবু? হুম। এই বলে রাইসা হাত ধরে একটা টান দিলাম। রাইসা আমার বুকে এসে পড়লো, আমার দিকে তাকিয়ে আছে। আমি রাইসার দিকে। রাইসার চোখগুলো বারবার আমাকে আকৃষ্ট করছে। মনে হচ্ছে ওর চোখে কত মায়া। আমি ওর এতটাই কাছে যে ওর নিঃশ্বাস ভালোভাবে শুনতে পাচ্ছি। আর মুখটা রাইসার মুখের দিকে একটু এগিয়ে নিলাম। এরপর রাইসার মাথা ধরে যখন রাইসাকে চুমু দিতে যাব, তখন দরজায় ঠকঠক আওয়াজ পেলাম। মাথা গরম হয়ে গেল। কাজের সময় আবার কে ডিস্টার্ব করলো। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুলে দেখি যে আল্লাহ, ও এখানে কি করছে? ফারিয়া, তুই এখানে? ফারিয়া সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া, তোমাকে আমি কত মিস করছিলাম তুমি জানো? আরে পাগলি, কান্না করছিস কেন? তুই তো অনেক শুকায় গেছস, খাওয়া দাওয়া করস না মনে হয়। দূর ভাইয়া, দেখছো না আমি কত মোটা হয়ে গেছি? তা তো দেখতে পাচ্ছি, কচুর মোটা তুই। আমি হঠাৎ রাইসার দিকে তাকে হাওয়ায় তাকিয়ে আছি। ও হয়তো কিছু বুঝতে পারছে না। আমি ফারিয়াকে নিয়ে কাছে গিয়ে, রাইসা, এটা তোমার ননদ ফারিয়া। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? যে ভালো। আচ্ছা, অনেক দূর থেকে আসছো, একটু রুমে গিয়ে রেস্ট নাও, কেমন? ওকে ভাবি, ভাইয়া শুভকামনায়। ফারিয়া, এমনভাবে কথা বলছো, কিছুই তো বুঝতে পারছি না। রাইসা, ফারিয়া শুভকামনা কেন বলছে, তুমি কি বুঝতে পারছো? বোকারাম একটা, তোমার গালে লিপ লেগে আছে আমার, তাই। আমি রাইসার কথা শুনে ওদিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। ওকে তো আমি কিস এখনো করি নাই। লিপ কোথা থেকে আসলো? আচ্ছা, লিপ কোথা থেকে আসলো সেটা তো জানি না, তবে এখন জানবো। রাইসাকে এক ধাক্কা মারলাম। রাইসা বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এরপর কি হতে পারে? দিনে আবার বাসরটা সেরে ফেললাম আর কি। কিছুদিন পর আমি নিচে বসে আছি, টেলিভিশনে তামিল মুভি দেখছি। হঠাৎ খেয়াল করে দেখলাম রাইসা আর ফারিয়া শাড়ি পরে নিচে আসছে। ওদের দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে। হঠাৎ ফারিয়া বলে উঠলো, এই যে ভাইয়া। কি এত জোরে ডাকার কি আছে? তুমি যেভাবে ভাবির দিকে তাকিয়েছিলে, আর কি বলবো। আমি নিচের দিকে তাকিয়ে আছি, একটু লজ্জা পেলাম। ওই, তোমার আবার কি হলো? নিচের দিকে কি? না মানে? চুপ, বোকা একটা। কি বললে তুমি? আহা ভাইয়া ভাবি, চুপ করো। তোমরা কি এখন ঝগড়া করবে নাকি? ঝগড়া না, এই যে আমি ফারিয়া বের হচ্ছি। কোথায় যাব? একটু মার্কেটে যেতে হবে। ঠিক আছে, যাও। তবে গাড়ি নিয়ে যাবা? ড্রাইভারকে বলে দিচ্ছি আমি। ঠিক আছে। আমি আবার সোফায় বসে মুভিতে মনোযোগ দিলাম। এভাবে আরো 20 মিনিট কেটে গেল। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। দেখলো আননোন নাম্বার। এমা, আননোন নাম্বার, এটা কি হতে পারে? ভাবার বিষয়। এত কিছু না ভেবে রিসিভ করে ফেললাম। যেটা শুনলাম তা আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। না, এটা হতে পারে না। এ বলে আমি গাড়ি নিয়ে মার্কেটের সামনে চলে গেলাম। মার্কেটের সামনে গিয়ে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দিয়ে কান্না করতেছে।
আমি ফায়ারের কাছে গিয়ে বললাম, বোন তোর ভাবি কোথায়? ভাইয়া, কালো মুখোশ পরা কতগুলো লোক এসে ভাবিকে নিয়ে গেল। আমি তো অবাক। রায়সাকে কার জন্য নিয়ে গেল? মাথায় কিছু কাজ করতেছে না। বোন ওইগুলো কি তুই দেখছিস? না ভাইয়া, সবার মুখে মাস্ক লাগানো ছিল, তাই কাউকে দেখি নাই। ভাইয়া, ভাবির কিছু হবে না তো? না, তোর ভাবে কিছু হতে দিব না আমি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি তাকে দেখে আননোন নম্বর থেকে ফোন আসছে, সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো। হ্যালো মিস্টার আরমান, কি আপনি? আমি তোমার খুব কাছের মানুষ। তুমি নিশ্চয়ই চিন্তা করছো তোমার বউয়ের জন্য। চিন্তা করো না, তোমার বউ আমার কাছে আছে, আর খুব হেফাজতে আছে। কে তুই? রায়সাকে তুলে নিয়ে গেলি কেন? আহা, এত গরম হলে হবে? একটু শান্তভাবে কথা বলো না ডার্লিং। কে তুই জানি না, কিন্তু আমার রায়সাকে কেন তুলে নিয়ে গেছিস? কি চাস তুই? আহা, বেশি কিছু চাই না তো, শুধু তোমাকে চাই। ভালো ভালোই বলছি, তুই আমার বউকে ছেড়ে দে, কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। রাখো তো তোমার ডায়লগ বাজি, সোজা কথা বোঝো না কেন? তুমি আমার হয়ে যাও, আই মিন আমাকে বিয়ে করো, তাহলে আমি তোমার বউকে ছেড়ে দেব। তোর এই আশা কখনোই পূরণ হবে না, মনে রাখিস। রাখো তো, তোমার হাতে মাত্র 6 ঘন্টা সময় আছে। এই 6 ঘন্টার ভিতরে যদি আমাকে সে বিয়ে না করো, তাহলে তোমার বউকে উপরে পাঠিয়ে দেব। আমি তো খুব বিপদে পড়ে গেলাম। এখন যদি আমি না যাই, রায়সাকে যদি কিছু করে দেয়, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। বরং রায়সাকে বাঁচাতে হলে আমি রাজি হয়ে যাই। এই যে হ্যালো, আর কি ভাবছো? তাড়াতাড়ি বলো, যত ভাববে তত সময় নষ্ট হবে। ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি। কোথায় আসতে হবে বলেন? কি? উফ সোনা, তুমি এত তাড়াতাড়ি রাজি হবে আমি ভাবতেই পারি নাই। আমার সে কি পরিমাণ আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না। যাই হোক, এই ঠিকানায় চলে আসবা। আর খবরদার, আসার সময় যদি কোনো পুলিশ বা কাউকে নিয়ে আসো, তাহলে এর পরিণাম ভালো হবে না। আমি কাউকে আনবো না, নিশ্চিত থাকতে পারেন। এই বলে ফোনটা কেটে দিলাম। ভাইয়া, এসব কি হচ্ছে? বোন, তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? ভাইয়া, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। কি করতে হবে বলো? এরপর কি কি করতে হবে ফারিককে বুঝিয়ে দিলাম। ফারিককে বুঝিয়ে আমি গাড়ি নিয়ে চললাম অচেনা মহিলাটার কাছে। ড্রাইভ করতে করতে ভাবছি কি হতে পারে এটা। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঠিকানা অনুযায়ী গিয়ে দেখি পুরনো একটা বাড়ি মনে হচ্ছে, কিন্তু এখানে কেন আমাকে আসতে বললো? যাই ভিতরে, হয়তো রায়সা আছে। এই বলে গাড়ি থেকে নেমে যখন হাঁটা শুরু করবো, তখন পিছু থেকে কে যেন আমার মাথায় একটা বাড়ি দিল। এরপর আমার আর কিছু মনে নেই। যখন চেঞ্জ পেল, তখন তাকে দেখি আমার চোখ কপালে উঠে গেছে। এটা কি করে হতে পারে? আমার সামনে এটা দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। আমি কখনো ভাবতে পারিনি যে নীলা আমার সামনে বসে আছে। নীলা তুমি? আমি সেই ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর তুমি আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছো। দেখো নীলা, আমার কোনো দোষ নেই। আসলে আম্মুর কথা আমি ফেলতে পারি নাই। আমি সব কিছুই জানি, এই জন্যই তো আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি পারবে না তুমি? কেন পারবে না তুমি? আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তোমার মধ্যে কি নেই সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি একজন বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে। তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমি এখন রায়সাকে ভালোবাসি। তাকে ছাড়া আমার আর কাউকে বিয়ে করা সম্ভব না। তোমার এত ডায়লগ শুনতে আমি বাধ্য নই। বিয়ে যদি না করো, তোমার রাইসাকে উপরে পাঠাতে 1 সেকেন্ডও লাগবে না, বুঝছো? ভালোই ভালোই আমার কথা রাজি হয়ে যাও, তাহলে তোমার জন্য সেটা ভালো হবে। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করবো না। রায়সা, রায়সা কোথায় তুমি? নীলা, তুমি রায়সাকে কোথায় রাখছো? আরে এত উত্তেজিত হলে হবে? মাথা ঠান্ডা করো, পিছনে তাকিয়ে দেখো। আমি পিছনে তাকে দেখি রায়সাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। এটা দেখার পর আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ও চোখ বন্ধ করে আছে। এই অল্প সময়ের মধ্যে কিরকম হয়ে গেছে। নীলা, রায়সাকে ছেড়ে দাও প্লিজ। আমার কথায় তুমি রাজি আছো তো? আমি ভাবছি এখন যদি রাজি না হই, তাহলে রায়সাকে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। রায়সা কিছু হলে আমি মরে যাব, তাই ওর কথায় রাজি হয়ে যাওয়া ভালো। তোমার হাতে মাত্র 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে আমাকে বিয়ে না করলে তোমার রাইসা শেষ। না না, তুমি রায়সা কিছু করো না, আমি তোমার কথায় রাজি। কি? তুমি রাজি? সাকিব, কাজী সাহেবকে রুম থেকে নিয়ে আয়। আমি নিচে দিকে তাকিয়ে আছি। সরি রায়সা, পারলাম না। আমি তোকে বাঁচাতে হলে আমাকে এই কাজটা করতে হবে। আমাকে মাফ করে দিও। দেখলাম কাজী সাহেব আসলো। কাজী সাহেব, এখানে বসে পড়েন। বাবা, তুমি নীলামার পাশে বসে পড়ো। আমার আর কিছু করার নেই। আমি নীলার পাশে গিয়ে বসে পড়লাম। রায়সার দিকে তাকে দেখি ওর এখনও চেঞ্জ ফিরে নাই। চেঞ্জ ফিরার পর ও আমাকে এই অবস্থা দেখলে কিভাবে সামলাবে নিজেকে, আমার খুব কষ্ট হচ্ছে।
এই যে কাজী মশাই, এত কিছু করতে হবে না, জাস্ট বিয়েটা সেরে ফেলুন, আমার হাতে এত সময় নেই। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে শেষে কিনা আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এমনটা করলো। মা তুমি এইখানে একটা সাইন করে দাও। কাজী বলার পরে নীলা সাইন করে দিল। বাবা তুমি এইবার এইখানে একটা সাইন করে দাও। আমার হাত কাঁপছে, আমার হাতে তো কিছু করার নেই। রাইসা আমাকে মাফ করে দিও তুমি, এই বলে সাইনটা করে দিলাম। কি, আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে তো? না এখনো সম্পূর্ণ হয় নাই। হোয়াট? কি আছে, তাড়াতাড়ি শেষ করেন যত সব। বাবা বলো কবুল। না আমি আর বলবো না। আরমান, তুমি কি ভুলে গেছো যে এই সাকিব রাইসা খানকে শেষ করে দেয়? না না প্লিজ নীলা, তুমি এমন করো না। হ্যাঁ তো, গুড বয়। বলো বাবা কবুল। আমার চোখ দিয়ে পানি ঝরে পড়ছে বৃষ্টি ঝরার মতো। পারলাম না রাইসা, আমাদের ভালোবাসাটাকে বাঁচাতে। আমাকে মাফ করে দিও। আমি যখন কবুল বলতে যাব, আমার নাম ধরে কে যেন চিৎকার মারলো। আমি তাকে দেখি রাইসা আমার নাম ধরে চিৎকার মারলো। আরমান তুমি এমন করো না। রাইসা আমি কি করব, আমাকে মাফ করে দিও, আমার কিছু করার নেই। আরমান আমি মরে যাব, তারপরে তুমি এই কাজ করবে না। রাইসা থেকে অসহায় দৃষ্টিতে আমি তাকিয়ে আছি। রাইসা কান্না করছে। তার মানে আমি 1 থেকে 10 পর্যন্ত বলবো, এর মধ্যে তুমি যদি কবুল না বলো, আমি রাইসাকে সত্যি সত্যি শেষ করে দেব। আরমান আমাকে মেরে ফেলুক, তারপরেও তুমি কবুল বলবে না প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমি যখন কবুল বলতে যাব তখন একটা ঠাস করে শব্দ হলো। আপনার কি ভাবছেন কেউ আমাকে চড় মারছে? নীলাকে কে যেন গুলি করলো। পিছনে তাকে দেখি পুলিশ, সাথে ফারিয়াও আছে। খবরদার কেউ জায়গা থেকে নড়বেন না। অফিসার প্লিজ আমাদের সাহায্য করুন। মিস্টার আরমান, আপনি কোনো চিন্তা করবেন না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার নীলার হাত করা পরিয়ে দিল। আমি গিয়ে রাইসাকে বাধা থেকে খুলে দিলাম। এরপর সোজা রাইসা আমাকে জোরে দিয়ে কান্না করে দিল। আরমান, তুমি এটা ভালো করলে না, তোমাদের আমি দেখে নেব, তোমাদের শান্তিতে আমি থাকতে দেব না। এই বলে অফিসার নীলাকে গাড়িতে উঠালো। ও দলবাহিনী সহ ওকে ধরে নিয়ে গেছে। এরপর ফারিয়া ভাইয়া বলে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাবি আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। বোন তোর কারণে আমি বেঁচে গেলাম, না হলে কি যে হতো। ওয়েট, ফারিয়ার কারণে বেঁচে গেলাম মানে বুঝলাম না। আমি রাইসাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু খুলে বললাম। খুলে বলার পর রাইসা আমাকে সহজ জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ সো মাচ আপি, তুমি না থাকলে কি যে হতো। আরে ভাবি, তোমাদের একটা যদি সাহায্য না করতে পারি তাহলে আর কি করব? এরপর ফারিয়া আর রাইসাকে গাড়িতে উঠিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু হঠাৎ প্রশ্ন করলো, কি রে আরমান, তোরা এত দেরি করে আসলি কেন? না মানে আম্মু। রাইসা আমাকে থামিয়ে দিয়ে, আম্মু আসলে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। তাই বলে একবার জানানো উচিত ছিল। সরি আম্মু, বুঝতে পারি নাই, এবারের জন্য মাফ করে দাও প্লিজ। ঠিক আছে পাগলি মেয়ে, যাও রুমে গিয়ে রেস্ট নাও। আমি তো রীতিমতো অবাক, কারণ আম্মুর থেকে কথা বাঁচাতে পারি না। রাইসা 1 মিনিটে আমাকে ইমোশনাল করে ফেললো। কি মেয়ে রে বাবা। এরপর আমি উপরে চলে আসলাম। ফারিয়া নিজের রুমে চলে গেল। রাইসা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমরা ফ্রেশ হয়ে রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। যা দুষ্ট, বাইরে দরজা খোলা আছে তো। তো কি হয়েছে, ওয়েট। এই বলে রুমে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে আমি রাইসাকে কোলে তুলে নিলাম। আহা কি করছো, আমার তো লজ্জা করছে। চুপ, এই বলে ওকে বিছানা শুয়ে দিলাম। বিছানা শুয়ে দেওয়ার পর আমি ওদিকে তাকিয়ে আছি। রাইসার চোখগুলো এত সুন্দর বলে বোঝানো যাবে না। রাতে 4টায় এসে রাইসার মুখে পড়লো। রাইসাকে এখন পরিমতো লাগছে। ভাবছি এত সুন্দর মানুষ কি করে হতে পারে। আমার মুখটা রাইসার মুখের সামনে এগিয়ে নিলাম। ও ঠোঁট কাঁপছে। আমি কিছু না ভেবে 2 ঠোঁট এক করে দিলাম। এরপর কি হয়েছে বলা যাবে না। সকালে ঘুম থেকে উঠে দেখি রাইসা 1 পা আমার গায়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর কাণ্ড দেখে ইচ্ছা না থাকা সত্ত্বেও হেসে দিলাম। হঠাৎ ওর ঘুমটা ভেঙে গেল। ওই বজ্জাত, এভাবে দাঁত বের করে হাসতেছো কেন? আছে গো আছে। এভাবে আরো কয়েকটা মাস কেটে গেল। এই কয়েক মাসে রাইসা আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। এর মধ্যে আমি একটা জব পেয়ে গেলাম। আমাদের বাসা থেকে ফারিয়া চলে গেল। অফিস বসে একদিন কাজ করতেছিলাম। হঠাৎ কাজের মধ্যে কে যেন ফোন দিল। বিরক্ত সুরে ফোনটা হাতে নিয়ে দেখি রাইসা। ফোন রিসিভ করার পর, হ্যালো বাবু। আরমান আমার খুব কষ্ট হচ্ছে। কি হলো, তুমি ঠিক আছো তো? আমার মাথাটা ঘুরছে খুব, তুমি তাড়াতাড়ি বাসায় এসো প্লিজ। আহা। আমি অফিস থেকে দৌড় দিয়ে বের হয়ে গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর কি ব্যাপার, সবাই কোথায়? আমি উপরে গিয়ে দেখেছি রাইসা শুয়ে আছে, হাতে স্যালাইন দেওয়া। আমি ভিতরে ঢুকে দেখি আব্বু আম্মু সবাই আছে। রাইসা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। আরমান তুই এসেছিস? মেয়েটা তোর কথা ভাবতে ভাবতে আজ এই অবস্থা হলো। আমি কত ওকে বারণ করেছি, অকারণে এত ভেবো না, তারপর আমার কথা শোনে না। মন খারাপ করে বললাম,
আরমান মেয়েটা তোকে খুব ভালোবাসে, তাই ওর সব সময় তোর জন্য টেনশন করে। ওকে কখনো কষ্ট দিস না বাবা। আমি রাইসা হাত ধরে বসে আছি, ও ঘুমাচ্ছে, খুব মায়াবী লাগছে। ওর কপালে একটা চুমু দিলাম। মেয়েটাকে এত করে বলি আমি ঠিক আছি, এরপরও ও সবসময় চিন্তা করে, পাগলি একটা মেয়ে। আমি মনে মনে এসে বলছিলাম, হঠাৎ রাইসা চোখ খুলে দেখে আমি রাইসা হাত ধরে বসে আছি। রাইসা আমার দিকে তাকিয়ে আছে। আরমান তুমি কখন এলে? তোমার এই অবস্থা আর আমি আসবো না? কিছু বলো। আরে পাগল, এত চিন্তা করো না তো, আমি একদম ঠিক আছি। তাই? তাহলে তুমি আমার কথা কেন ভাবো? আমি তো ঠিকই আছি। না মানে, আমার যে সবসময় তোমাকে হারানোর ভয় করে আরমান। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরে যাব আমি। পাগলি, আমি তোমার কাছে আছি, তোমার কাছ থেকে কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না, বুঝছো? তারপরেও আমার ভয় করছে। যাই হোক শোনা, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ রে? গুড নিউজটি হলো, ধুর আমার না খুব লজ্জা করছে। তাই? এই বলে আমার মুখটা ওর আরো কাছে নিয়ে আসলাম। ওর নিঃশ্বাস পরিমাণটা আরো বেড়ে গেল। এবার বলো শোনা। আমরা এসের দিকে একভাবে তাকিয়ে আছি। তুমি না বাবা হতে যাচ্ছ। হোয়াট? কি সত্যি আমি বাবা হতে যাচ্ছি? হুম। আমি রাইসাকে কুলে তুলে নিলাম। কুলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। ছাদে যাচ্ছে রাইসাকে নিয়ে। এই বজ্জাত, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে তুমি গেলেই বুঝতে পারবে। রাইসা আর কিছু বলছে না, আমার গলা জড়িয়ে ধরে আছে। আমার কাছে কি পরিমাণ যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। একজন বাবা বুঝতে পারে সন্তানের ভালোবাসাটা কি। আমি রাইসাকে কোলে তুলে নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে আসার পর দোলনায় বসাই দিলাম, তারপর আমি বসে পড়লাম। রাইসা, সোনা বলো। তোমার কাছে এখন কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, সেটা তোমাকে বলে বোঝানো যাবে না। এক পা হাঁটু করে বসে। রাইসা, তোমার পা একটু এগিয়ে দাও তো। আমি হাঁটুর উপর রাইসার পা রাখলাম, তারপর পকেট থেকে একটা নুপুর বের করলাম। এরপর ওর পায়ে নুপুর পরিয়ে দিলাম। রাইসা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এমা, কান্না করছে কেন? কি হলো পাগলি, কান্না করছে কেন? আরমান, তুমি আমাকে মাফ করে দাও। আমি প্রথমে ভুল একটা মানুষকে ভালোবেসে তোমাকে কত কষ্ট দিলাম, আর সেই তুমিই কিনা আমাকে এত ভালোবাসো। তোমার সাথে বিয়ে না হলে আমি জানতেই পারতাম না যে ভালোবাসা কাকে বলে। আমি সত্যি আজ খুবই হ্যাপি, কারণ তোমার মতো একজনকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছি। আমি আর কিচ্ছু চাই না আরমান, কিচ্ছু না। এগুলো রাইসা আমাকে জোরে ধরলো। আমি ওকে দুহাত দিয়ে আমার বুকে জোরে ধরলাম, যেন এক অজানা অনুভূতি। হয়তো এটাই সত্যিকার ভালোবাসা। এরপর রাইসা কাঁধে মাথা দিয়ে দুজো গল্প করছে। গল্প করার পর আমি রাইসাকে কোলে তুলে নিলাম, কারণ এ অবস্থায় রাইসাকে ছাদ থেকে নামানো একদম বারণ আছে। তাই কোলে করে ওকে রুমে নিয়ে এসে শুয়ে দিলাম। এরপর আমি ওর সাথে শুয়ে পড়লাম। আমার সাথে শুয়ে পড়ার সাথে সাথে রাইসা আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরো কয়েক মাস কেটে গেল। আজকে রাইসার ডেলিভারি। খুব ভয় করছে আমার। আমি হাসপাতাল কেবিনের বাইরে, সাথে আব্বু আম্মু আছে। খুব টেনশন হচ্ছে। রাইসাকে অনেকক্ষণ আগে ওটিতে নিয়ে গেছে, কিন্তু ডাক্তাররা বের হচ্ছে না কেন। হঠাৎ আমার কানে একটা বাচ্চা কান্না আওয়াজ শুনতে পেলাম। হয়তো আমার বেবি হয়েছে। আমি তো মহাখুশি। আমি আর রাইসা ওর কান্না দেখে হাসছিলাম। যখন আমার মন খারাপ থাকে আমার মেয়ের দিকে। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা পেত্নি দেখতে পাই। আলতারাঙা গায় আবার ময়দা মেখেছে, আলতারাঙা গায় আবার ময়দা মেখেছে, একটা পেতনি মেয়ে আমায় পাগল করেছে। ফাটা গলায় গান গেয়ে যাচ্ছি আমাদের আড্ডাখানায়। হঠাৎ কেজোর পিছন থেকে আমার কলার চেপে ধরলো। কে রে, কার এত বড় সাহস আমার কলার ধরার? আমার। পিছনে তাকে দেখি একটা মেয়ে। আপনি আমার শার্টের কলার ধরেছেন কেন? ছাড়ুন আমাকে। ছাড়বো না। তুই কি করবি আগে বল, আমাকে কি যেন বললি? আপনাকে আমি আবার কখন কি বললাম? একটু আগে তুই কি যেন বললি, আমি পেতনি, আমি ময়দা মাখি। আস্তাগফিরুল্লাহ, আমি ওসব আপনাকে কেন বলবো? আমি তো গান গাইছি, আর আমি আপনাকে তো দেখিনি। এটা গান তাই না? তুই ইচ্ছে করে আমাকে দেখে বলছিস। আরে কখন থেকে আপনি তুই তুকারি করে যাচ্ছেন? আমার যেটা ইচ্ছে সেটা বলবো, তাতে তোর কি? তুই কর না, তোকে না করেছে কে? আপনি সীমা ছেড়ে চলে যাচ্ছেন। যাবো, তাতে তোর কি? কি করবি আমার সাথে, কর। কি করবো দেখবা? দেখি তুই কি করতে পারিস। চারটু ট্যাগ করে দিলাম, 2 মিনিট পর ছেড়ে দিলাম। দাঁড়া, তোর এত বড় সাহস, আমাকে কিস করেছিস? এ বলে কি যেন খুঁজতে লাগলো, আমাকে মারবে বলে। এ ফাঁকে আমি চলে আসলাম। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম নাহিদ হাসান সোহেল, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। মা বাবার একমাত্র সন্তান। বাবা ছোট একটা ব্যবসা করেন। বাকিটা গল্পে জানতে পারবেন। কি মামা, এত লেট করলি যে? আর হাঁপাচ্ছিস কেন? আর বলিস না, একটা মেয়ে তাড়া করেছিল। তুই একটা মেয়ের ভয়ে পালিয়ে আসলি? আরে আগে আমার কথা শুনবে তো? আচ্ছা বল। তারপর পুরো ঘটনা ওদেরকে সব খুলে বললাম। ওরা শুনে হাসতে হাসতে শেষ।
তারপর আরো কিছু সময় আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গা এলিয়ে দিলাম বিছানায়। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। কি রে, আর কত ঘুমাবে? ফ্রেশ হয়ে খেতে আয়। যাও আসছি। তারপর ফ্রেশ হয়ে ভাত খেলাম। ভাত খেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে পড়তে বসলাম, কারণ কাল কলেজে যাব, অনেকদিন ধরে যাইনি। কিছু সময় পরে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে এসে আম্মু ফ্যানটা অফ করে দিল। আম্মু, ফ্যান অফ করলো কেন? এতক্ষণ ধরে ডাকলাম উঠলি না, তাই অফ করছি। সময় কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? কয়টা বাজে? 9:30 বাজে। রাতে বললি কলেজে যাবি, তা কখন যাবি? আরে, আগে রাখতে পারলো না? যাও আসছি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে হাঁটা ধরলাম। মাঝপথে এসে বন্ধুকে পেলাম। তার সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। এসে সাদিকে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ দেখি একটা মেয়ে হকি স্টিক দিয়ে একটা ছেলেকে মারতে লাগলো। কিরে, ওই মেয়েটা ছেলেকে এভাবে মারছে কেন? আর ওই মেয়েটা কে? ওনাকে তুই চিনিস না? না তো। ও হচ্ছে নীলা আপু, আমাদের সিনিয়র, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওনাকে সবাই ভয় পায় কারণ ও অনেক রাগী। ওর বাবা বিশাল বড় লোক, ওনার ক্ষমতা অনেক। অনেকেই এই ভয়ে কেউ কিছু বলে না ওকে। আচ্ছা মানছি, ওর অপরাধ কি? ওনাকে নাকি প্রপোজ করছে। হঠাৎ নীলা এদিকে ফিরলে ওর মুখ দেখে আমি অবাক। দোস্ত, আমি শেষ। তোর আবার কি হলো? কাল বললাম না একটা মেয়েকে কিস করেছি? হ্যাঁ, কি হয়েছে এখন? সে আর কেউ না, নীলাকে কিস করেছি। কি সত্যি? এখন কি হবে? হাসপাতালে যাওয়ার জন্য তৈরি থাকো। কি বলিস? দেখলে না, ওই ছেলেটা শুধু প্রপোজ করেছে, তাই কিমারটাই না দিছে, আর তুই তো ডাইরেক্ট কিস করেছস। তোর কি হবে আল্লাহই ভালো জানে। তারপর ঘন্টা পড়লো, ক্লাসে গেলাম। মাথায় একটা চিন্তা, নীলার হাত থেকে বাঁচা যায় কি করে, একটা উপায় বাহির করতে হবে। হঠাৎ, সুহেল, তুমি দাঁড়াও। জি ম্যাম। কোনো সমস্যা? জি না। তাহলে ক্লাসে মনোযোগ দিচ্ছ না কেন, আর কলেজ মিস করো কেন? সামনে পরীক্ষা, মনে আছে? আর আসবো ম্যাম। ওকে, বসো। আর যেন মিস না হয়। এখন ক্লাসে মনোযোগ দাও। তারপর বসলাম, আবার চিন্তা করতে লাগলাম। এখন তো কলেজও মিস দেওয়া যাবে না। এই তো আইডিয়া পাইছি। প্রতিদিন নীলা কলেজে আসার আগে চলে আসব, আর বাইরে হওয়ার আগে চলে যাব। এইভাবে 6-7 দিন চলে গেল। একদিন কলেজ থেকে তাড়াতাড়ি বাইর হতে লাগলাম। বাইর হতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। আর ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটে এসে লাগলো। ওদিকে তাকাতেই আমার গলা ভয় শুকিয়ে গেল। তাকে দেখি নীলা আপু আমার উপরে একদিন আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, আমার উপর থেকে সরো। কিছুটা লজ্জা পেয়ে উঠলো। উঠে বলতে লাগলো, তুই এখানে? তোকে কত খুঁজেছি, পাইনি। বাইকে ওঠ। কে? কেন? কেন মানে? আমি তোকে উঠতে বলছি, তাই উঠবি। ভয় ভয়ে উঠছি। আল্লাহ জানে এই গুন্ডি করবেটা কি। বাইক নীলা চালাচ্ছে, তিনি কিছু বলছেন না, আর আমি ভয়ে ভয়ে কিছু বলতে পারছি না। বাইক চলছে তার আপন গতিতে। হয়তো একটা পার্কের সামনে এসে বাইক থামালো। তারপর দুজন পার্কের ভিতরে গিয়ে বসলাম। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? যা, একটা গোলাপ কিনে নিয়ে আয়। এখন গোলাপ দিয়ে কি করবেন? তোকে গোলাপ নিয়ে আসতে বলেছি, যা নিয়ে আয়। তারপর গোলাপ একটা কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর, এই নিন। আমাকে প্রপোজ কর। কেন? আপনি পাগল হলেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়েছি তোর জন্য। সেদিন তোর সাথে দেখা হওয়ার পর থেকে একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। তো এখন কি করব? তোকে বললাম না আমাকে প্রপোজ করতে? এখন শুধু প্রপোজ করলেই হবে। তারপর কিছুদিন প্রেম করব, পরে সোজা বিয়ে করে ফেলবো। শখ কত? আমি এসব পারবো না। তোকে পারতেই হবে। সেদিন কিস করার আগে মনে ছিল না? সরি, আসলে। সরি টরি কিছু বললে কাজ হবে না, আমাকে প্রপোজ করতে হবে। না, আমি পারবো না। মাথা গরম করিস না। প্রপোজ করবি কিনা বল। এতক্ষণ বসেছিল, এখন দাঁড়িয়ে রেখে কথাটি বলল। করছি তো। কর। আই লাভ ইউ আপু। হাঁটু করে ফুলটা দিয়ে বললাম। কি বললি? কেন প্রপোজ করলাম? আমি তোর কি লাগি? তোর বউ লাগি? আমার নাম ধরে ডাকবি। আর এভাবে প্রপোজ করলে হবে না। প্রেমিক প্রেমিকাকে যেভাবে করে সেইভাবে কর। কিন্তু তুমি আমার বড়। বড় হলে কি? তোকে নাম ধরে ডাকতে বলেছি, তাই ডাকবি। এখন প্রপোজ কর। করব? হ্যাঁ, কর। তারপর কিছু সময় ভেবে, তুমি কি আমার পুরো ফুটবল টিমের 11টি বেবির আম্মু হবে? তুমি চাইলে 11টি কেন, 22টি বেবির আম্মু হতে রাজি। হয়েছে, বাড়িতে যাব না,
আমার খিদে লেগেছে। তোমার খিদা লাগছে আগে বলবে না? চলো। কোথায়? চুপ করে আমার সাথে আয়। তারপর নীলা একটা হোটেলে নিয়ে আসলো। এসে ভিতরে গেলাম। কি খাবে বলো? কিছু খাবো না, আমি বাড়িতে যাব। বাবুটা আমার হাতে খাবে, তাই না? কখন বললাম আমি তোমার হাতে খাবো? আমি বুঝেছি, হা কর। হয়েছে, আমি খেতে পারবো না। তোকে হা করতে বলছি। তারপর বাধ্য হয়ে খেতে লাগলাম। তারপর আমাকে খাইয়ে দিল ও সে নিজেও খেয়ে নিল। এই শোনো, জি বলো। এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না, মিশবেও না। ওকে, নিচের দিকে তাকিয়ে বললাম। শোন, কি রে নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা। তুমি বললা না কোনো মেয়ের দিকে তাকাবো না, তাই নিচের দিকে তাকিয়ে আছি। আমি বলছি অন্য মেয়েদের দিকে তাকাবি না, আমার দিকে তাকাবি। ও, আপনি ছেলে নাকি? না, আমি তোর গার্লফ্রেন্ড। না মানলে না, মনে মনে বললাম। কিছু বললি? না তো। তোর নাম্বার দে। 01700000000। চল। তারপর নীলা বিল মিটিয়ে চলে আসলো। এসে, বাইক চালাতে পারিস? পারি। বাইকে ওঠ। তারপর বাইক চালাতে লাগলাম। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি বললাম একটু আস্তে ধরো নীলা। নীলা আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। বাড়িতে আসার পর এসে গেছে। এটা তোমাদের বাসা? বলে চলে আসলাম। এদিকে আয়। বলো কি বলবে? আমি তোকে যেতে বলছি। না তো, আবার কি হয়েছে? এখানে কিস কর। বাধ্য হয়ে আমি কিস করলাম। জানি না করলে জোর করবে। কিস করে যখন আসতে যাব ঠিক তখন আমার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে এসে দুগালে দুটো কিস করে গুড বাই বলে চলে গেল। তারপর বাড়িতে চলে আসলাম। কি রে, এতক্ষণ কই ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে লেট হয়ে গেছে। ডাহা মিথ্যা কথা বললাম না, সত্যি কথাটা বলে তো আমি শেষ। ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বাইরে খেয়ে এসেছি। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে আমাদের আড্ডাখানায় চলে গেলাম। যাওয়ার পর, কিরে নীলাপু আজ কেমন আদর করলো? এইসব তরে বলবো কেন? এসব আমাদের পার্সোনাল ব্যাপার। ফালতু কথা বাদ দে, বেশি মারছে নাকি? এই আমাকে মারবে কেন? আমার গায়ে হাত দেওয়া এত সহজ নাকি? আমার গায়ে হাত দিলে 104 কেজি সাহস লাগে। আচ্ছা, কোথায় নিয়ে গেছে? কোথায় আবার নিবে? পার্কে। ফালতু কথা বাদ দিয়ে বল, কোথায় নিয়ে গেছে? সত্যিই পার্কে নিয়ে গেছে। তারপর ওদেরকে সবকিছু খুলে বললাম। ওরা শুনে তো অবাক। আর কিছু সময় আড্ডা দিয়ে চলে আসলাম। এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা আপনি? চিনলাম না তো। আমি নীলা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? শুয়ে আছি। তুমি? তোমার কথাই ভাবছি। তাই? শোনো, কাল একটু সকালে কলেজে আসবে? কেন? কাজ আছে। ওকে। ভাত খেয়েছো? তুমি? আমিও খেয়েছি। ও আচ্ছা, ভালো থেকো। গুড নাইট। ওকে, গুড নাইট। তারপর দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে নাস্তা করলাম। কলেজের দিকে হাঁটা ধরলাম। কলেজে ঢুকতেই আমি তো অবাক, কারণ নীলা এমনভাবে সেজেছে কি বলবো, আমার কল্পনার বাইরে। এতদিন টি শার্ট শার্ট এগুলো পরতো, একদম ছেলেদের মতো থাকতো, কিন্তু আজ নীলা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। সত্যি আমি ক্রাশ খাইছি। ওর দিকে এক ধ্যানে চেয়ে আছি। হঠাৎ নীলার কথায় আমার ঘোর কাটলো। কি রে, এভাবে কি দেখছিস? তোমাকে। তা হঠাৎ? কি? কিছু না। কার জন্য সাজগুজ করেছ? কেন? তোর জন্য। আমার জন্য সেজেছ? তাহলে ওয়েট করো, 2 মিনিট দেখে নেই। 2 মিনিট দেখবি কেন? সারা জীবন দেখিস। তুই না দেখলে কে দেখবে? আমাকে কেমন দেখাচ্ছে বললি না যে? খুব সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। ওকে, চল। কোথায়? তোকে আমার পছন্দের এক জায়গায় নিয়ে যাব। কিন্তু আমি ক্লাস করব, সামনে তো পরীক্ষা। ক্লাস একদিন না করলে কিছুই হবে না, আসো। বলে আমার হাত ধরে নিয়ে গেল। বাইকের চাবি দিয়ে বললো মিডিয়াম স্পিডে চালাতে। তারপর আমি সামনে বসে বাইক চালাচ্ছি, আর নীলা পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর সেই জায়গায় চলে আসলাম। এসে বাইক থামিয়ে দুজন ভিতরে গেলাম। ভিতরে গিয়ে বসলাম ঘাসের পরে। সত্যি জায়গাটা অনেক সুন্দর। জানো, আমার মনটা যখন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি। আজও তোমার মন খারাপ নাকি? না। তাহলে? জায়গাটা আমাকে বলবে? আমি দুঃখের কথা বলতে আসি, আর সুখের। এই জায়গায় বলতে পারবে? না, পারবো না। আর আমি তো আমার মনের সাথেই কথা বলি। আমার মন বলেছে তাই আসছি। আরো কিছু কথা বলে নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি শান্তি! কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে, আর নীলা মায়াবী চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
আমি চুকুলতে লজ্জা পেয়ে গেলাম। তোমার ঘুম ভেঙেছে? সরি, আসলে ওকে, সমস্যা নেই। তুমি ওকে ডাকলে না কেন? তুমি ঘুমিয়ে যাওয়াই আমারও সুবিধা হলো। সুবিধা মানে? তোমার সাথে মানে কিছু না। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ইজ্জত কেড়ে নিলে। আমি কখন তোমার ইজ্জত কেড়ে নিলাম? আমি তো শুধু তুমি শুধু কি? আমি শুধু মন ভরে দেখছি। আর কি? কিস কয়টা করছি, কিস করার লোভ সামলাতে পারিনি তাই। ওকে চলো। তারপর দুজন হোটেলে গেলাম, গিয়ে খাবার অর্ডার দিলাম। ওয়েটার এসে খাবার দিয়ে গেল, দেখে কিছু খাচ্ছে না। কি হলো, খাবে না? না। তাহলে অর্ডার করলে কেন? তুমি খাওয়াই দিলে খাবো। ওকে হা করো। তারপর নীলাকে খাইয়ে দিলাম, সে আমাকে খাইয়ে দিল। বাড়িতে যাবে না? না। এখন কোথায় যাবে? নদীর পাড়ে। তোমার বাড়িতে কাজ আছে নাকি? না। তাহলে চলো। কিছু সময় পর নদীর পাড়ে আসলাম, এসে বসো। তুমি বসবে না? না, সকালে তুমি ঘুমিয়েছো, এখন আমি ঘুমাবো। ওকে আসো। মাথায় কিন্তু হাত বুলিয়ে দিতে হবে। ওকে। তারপর মাথায় হাত বুলিয়ে দিলাম। ওদিকে চেয়ে আছে আর ভাবছি সত্যি ওর প্রেমে পড়ে গেছে। কি মায়াবী চেহারা, দেখলে কেউ বলবে না যে এতটা আগে একটা মেয়ে। ওর গোলাপি ঠোঁট জোড়া অনেক সুন্দর, কোনো লিপস্টিক দেয় না। ওর ঠোঁট জোড়াকে আমার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ভাবলাম যেহেতু ঘুমে, হালকা ঠোঁটে একটা কিস দেই। কিস দিতেই সে আমার ঠোঁট ধরে ফেললো আর ঠোঁট চুষতে লাগলো। এবার 3 মিনিট পর ছেড়ে দিল। কি হলো, তুমি ঘুমাওনি? না। কেন? তুমি বললে না ঘুমাবে। আমার তো দিনে ঘুম ধরে না। তাহলে নাটক করলে কেন? দেখলাম আমার জানটা আমার সাথে কি করে। একটাতেই মন ভরে নাই, আর একটা দেই। না। আমার বাবুটা রাগ করেছে? না। আসো। কোথায়? কোলে, তোমার সব রাগ মিটিয়ে দেব। না। আসো বলছি। তারপর জোর করে আমাকে তার কোলে শোয়ালো, তারপর কিস করতে লাগলো। কি করছো, ছাড়ো, লোকে দেখলে কি ভাববে? যার যা ইচ্ছা ভাবুক, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কেউ কিছু বললে বলবো আমার স্বামী স্ত্রীর সব সমস্যার সমাধান। কি, আমার স্বামী স্ত্রী? না, এখনো হয় নাই। লোকে কিছু বললে বলবো, আর এমনিতেই কিছুদিন পর তো হব। আর তুমি রাজি থাকলে এখন কাজী অফিসে বিয়ে করে ফেলি, আমার কোনো সমস্যা নাই। না না, এখন আমরা অনেক ছোট। কি, এখনো ছোট রয়েছি? আর বিয়ে করলে 10 মাস 10 দিন পর আমাদের বেবি হবে, আমি গ্যারান্টি দিতে পারি। তোমার এসব বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমিও তো সত্যি বলছি, আর সত্যি বলতে লজ্জা করতে নেই। বিশ্বাস না হলে একবার বিয়ে করেই দেখো। না, আমার দেখার কোনো দরকার নাই। শোনো, পড়ালেখা শেষ করে বিয়ে করব, এর আগে না। কিন্তু এতদিন আমি থাকবো কি করে? আমার তো এখন বিয়ে করতে ইচ্ছে করছে। প্লিজ বোঝার চেষ্টা করো। ওকে, প্রতিদিন দেখা করতে হবে, আর বিয়ের পর সারাদিন শুধু রোমান্স করব। ওকে। আর একটা সময় থেকে বাড়িতে চলে আসলাম। কি রে, ইদানিং এত লেট করে কলেজ থেকে আসিস যে? যা ফ্রেশ হয়ে আয়, ভাত খাবি। আম্মু আমি খেয়ে আসছি। কি রে, ব্যাপার কি? আগে তো বাহিরে খাবার খেতি না? না কিছু না, বন্ধুদের জোরাজোরিতে খেয়ে নিলাম। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। কারো ফোনের আওয়াজে ঘুম ভাঙলো, তাকে দেখে ফাইভ ফোন করেছে। হ্যালো। কি রে, কই তুই? বাড়িতে ঘুমে। খালি ঘুমাও আর নীলাকে নিয়ে ঘুরতে যাও, আমাদের কথা তো ভুলেই গেছো। না রে, তোদেরকে ভুলে থাকতে পারবো? তাহলে আয় আমাদের আড্ডাখানায়। সরি, আজ পারবো না, পড়া বাহির করতে হবে। ওকে, তো রাখি। তারপর ফ্রেশ হয়ে উঠে কিছু সময় বই পড়ে খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম নীলার কাছে একটা ফোন দেই। মোবাইল হাতে দিতে দেখি নীলা ফোন দিয়েছে। হ্যালো। হ্যালো জান, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? এই তো তোমার কথাই ভাবছি। সত্যি? হুম। তাহলে একটা ফোন দিলা না? মোবাইল হাতে নিলাম ফোন দিব বলে, কিন্তু তার আগে তুমি ফোন দিলা। তাই? কি করো? আমি তো সবসময় তোমার কথাই ভাবি। তাই? ভালো থেকো, রাত জাগিও না, ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। গুড নাইট। ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। খুব সুন্দর দিন যাচ্ছিল। প্রতিদিন কলেজে যেতাম, আর 2-1 দিন পর পর নীলার সাথে ঘুরতে যেতাম। কিন্তু হঠাৎ একদিন নীলা ফোন করে বললো সে আজকে কলেজে আসতে লেট হবে। সকালে এসে গেছি, তাই কি করব, ভাবলাম ক্লাসরুমে যাই। ক্লাসরুমে গিয়ে অবাক, কারণ মিম একলা বসে আছে। মিম হলো আমার ক্লাসমেট, কতদিন আমার পিছনে ঘুরেছে, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি। আমাকে দেখে মুখ বাঁকা করে একটা হাসি দিল। ওকে দেখা মাত্র আমি আসতে যাব, তার আগে সে দরজা লাগিয়ে দিল। আমাদেরকে আগাতে আগাতে বলল, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? মানে?
আমি এতদিন ধরে তোর পেছনে ঘুরলাম আর তুই পাত্তা দিলি না। এখন ওই সিনিয়র নীলার সাথে চুটিয়ে প্রেম করছিস? বললাম না তোকে আমার ভালো লাগে না, আর তোর প্রতি আমার কোনো ফিলিংস নাই। কি নেই আমার কাছে যা ওই নীলার কাছে আছে? শেষবারের মতো বলছি, রাজি হয়ে যা। কখনো না। তাহলে দেখ আমি কি করি। বলে ওনা ফেলে দিল আর তার জামার অংশ ছিঁড়ে আমাকে জড়িয়ে ধরে বাঁচা বাঁচা বলে চিৎকার করতে লাগলো। আমি কি করব, কিছু করার নাই। ও চিৎকার শুনে সবাই আসলো, এসে দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ঢুকে কলেজে বড় ভাইয়ের আমাকে মারতে লাগলো। তারপর স্যার এসে আটকালো। আটকে সে আমাকে দুটো থাপ্পড় মেরে বলতে লাগলো, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা এভাবে দিবে আমি কখনোই ভাবিনি। প্লিজ স্যার, আমার কথাটা শুনুন একটু। তোর কিসের কথা? এই মিম তোমার কোনো ক্ষতি করেনি তো? আপনারা না আসলে হয়তো করে ফেলতো। যাও মা, আজ তোমার ছুটি। ওকে। তারপর স্যার আমার আব্বুকে ফোন দিলেন। ফোন দিয়ে বাইরে চলে গেল। কি বলতেছিল শুনতে পাইনি। তারপর নীলা আসলো, এসে আমাকে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, আমি কি দোষ করেছিলাম যে আমাকে এভাবে ঠকালে? তোর যদি এসব করার ইচ্ছে আমাকে বলতে পারতি, আমি তোকে আমার সব কিছু দিয়ে দিতাম। নীলা প্লিজ। চুপ, তোর এই অপবিত্র মুখে আমার নাম উচ্চারণ করবি না। চরিত্রহীন লম্পট, আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। আর তোর এই মুখ আমি দেখতে চাই না। এই বলে চলে গেল। নীলা সব কথা এসে বুকে আঘাত করলো। অনেক লোক অনেক রকম কথা বলেছে, এত কষ্ট হয়নি যতটা নীলার কথায় কষ্ট পেয়েছে। নিজে অজান্তে চোখ থেকে পানি পড়তে লাগলো। লোকে যাই বলুক, সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয়জনের দেওয়া কষ্ট সহ্য করা যায় না। তারপর স্যার আসলো, এসে তোমার বাবা এখন আসতে পারবে না, কালকে আসবে। কলেজে কমিউনিটি বসে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই হবে। শাস্তি আর কি দিবে? কলেজ থেকে বেহির করে দিবে আর জরিমানা নিবে। তাই কলেজকে শেষ দেখে চলে যাও। ওকে স্যার। কলেজ থেকে বাইরে হতে আব্বুর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তবে আমি এই শিক্ষা দিয়েছি, আমার জীবনে এত অপমান কেউ করেনি। কাল কলেজের নামি দামি মানুষের সামনে ও আমাকে অপমানিত হতে হবে? তোর এইসব করার ইচ্ছা আমাকে বলতে পারতি, আমি তোকে বিয়ে দিয়ে দিতাম। আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না, আর আমার বাড়িতে যেন তোকে না দেখি। আমি এসে যদি তোকে পাই তাহলে আমার মরা মুখ দেখবি। এই বলে ফোন কেটে দিল। আমি ভাবলাম কেউ তো আমাকে বিশ্বাস করলো না। বাড়িতে এসে মাকে একটা চিরকুট হাঁটা দিয়ে বললাম, আব্বুকে এটা দিও। তুই কই যাবি? আমি জানি তুই এই কাজ কখনো করতে পারিস না। আমি এখানে থাকলে বাবার মরা মুখ দেখতে হবে। বাপকে আমি সামলাবো, তুই কোথায় যাইস না। না মা, তুমি আব্বুকে সামলাতে পারবে না। আর আব্বু এক কথা মানুষ, যা বলবে তাই করবে। তুই তাহলে খালার বাড়ি চলে যা, আমি তাকে ফোন দিয়ে বলি। না আম্মু, এই চিরতহীন লম্পর ছেলেকে কেউ জায়গা দিবে না। এভাবে বলিস না, আমি জানি কোনো ষড়যন্ত্র আমার ছেলে এ কাজ করতে পারে না। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। একমাত্র তুমি আমাকে বিশ্বাস করলা। এখন যদি খালার বাড়ি না যাস, তুই ভাত খাই রে নি, ঠিক মতো ঘুমাই রে নি, এই চিন্তায় আমি মরে যাব। ওকে, আমি খালার বাড়ি যাব। আমি খালার বাড়িতে আছি, কেউ যেন না জানে, এমনকি আব্বুকেও জানাবে না। ওকে, ভাত খেয়ে যা। না, এখন খাবো না, ভালো লাগে না। ধর, এই নে, এখানে কিছু টাকা আছে, বিপদে পড়লে কাজে আসবে। আচ্ছা। শোন, খালার বাড়ি পৌঁছে ফোন দিস। সিম এটা আর চালাবো না, নতুন সিম কিনে ফোন দিব। খালার মোবাইল দিয়ে দিস। আচ্ছা। তারপর বাড়ি থেকে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম স্ট্যান্ডে। বসে আছি, কিছুক্ষণ পর বাস আসবে। আর এদিকে নীলা দরজা লাগিয়ে শুধু কাঁদছে। নীলার মা নীলার বাবাকে বলল, এ কয়দিন নীলা এত খুশি ছিল, যা আগে কখনো দেখেনি, কিন্তু আজ কলেজ থেকে এসে দরজা খুলছে না, শুধু কাঁদতেছে। তুমি ডাকোনি? অনেকবার ডেকেছি, দরজা খোলেনি, তাই তোমাকে ফোন দিলাম। আচ্ছা, আমি দেখছি। কি রে, কি হয়েছে? কিচ্ছু হয়নি। তাহলে ভাত খাবি, দরজা খুলছিস না কেন? এমনি, খিদা নেই। আয়, এখন খাবি। তারপর নীলা বাবা নীলাকে জোর করে খাওয়ালো। আর এদিকে আমার চোখের পানি কোনো বাধা মানছে না, শুধু পড়তেই আছে। আমার পাশের সিটে বসে আছে মধ্যবয়সী এক আঙ্কেল। বাবা, কি হয়েছে তোমার? না আঙ্কেল, কিছু না। তাহলে তোমার চোখে পানি কেন? আমি তোমার বাবার সমান, আমাকে বলতে পারো। তারপর সব বলে দিলাম। উনি শুনে বলল, মন খারাপ করে লাভ নেই, সত্য কখনো চাপা থাকে না, একদিন সব ঠিক হবে। তাই যেন হয়। তোমার গুণধর ছেলে কই? কি? এই নাও। কিটা? চিরকুট, সুহেল এটা দিয়ে গেছে। এটাতে কি লেখা আছে? পড়ে দেখো। আব্বু চিঠি পড়ে অবাক, কারণ চিঠিতে লেখা ছিল,
প্রিয় বাবা, আমি নির্দোষ, সেটা তোমাকে বলে লাভ নাই, কারণ তুমি তো আমাকে বিশ্বাস করো না। শুধু তুমি না, কালকে পুরো কলেজ আমাকে বিশ্বাস করে নাই। শুধু তাই নয়, আমার একটা কথাও শোনে নাই যে সত্যটা বলবো, এমনকি তুমিও না। কাল কলেজে গেলে স্যারকে বলিও সিসিটিভি ক্যামেরা ফুটেজকে সবাইকে দেখানোর জন্য। আমি চলে যাচ্ছি কোনো এক অজানার পথে। ভালো থেকো আর আম্মুর খেয়াল রেখো। আব্বু চিঠি পড়ে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। কি করবে সে মনে মনে ভাবলো, আমার ছেলে কখনো আমাকে মিথ্যা বলেনি। যদি ছেলে সত্যি নির্দোষ হয় তাহলে কি আমাকে ক্ষমা করবে? এদিকে আমি বাস থেকে নেমে খালাবাড়ি আসলাম। খালাবাড়ি এসে গেটে কলিং বেল দিলাম। কলিং বেল দিতেই খালামণি এসে গেট খুলে দিল। কিরে, কেমন আছিস? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো, আয় ভিতরে আয়। বাবা মা কেমন আছেন? ভালো। মুমতাহা কই? মুমতাহা আমার পিচ্চি খালাতো বোন, ক্লাস 5-এ পড়ে। আমি পিচ্চি বলে ডাকি। বলতে না বলতে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। ভাইয়া, কিরে পিচ্চি, কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ভালো। আমার মজা কই? সরি, আমি ভুলে গেছি। যাও, তোমার সাথে আর কথা নেই। তুমি পচা। এই দেখো। কি চকলেট? আমাকে দাও। কেন, পচা চকলেট তুমি খাবে নাকি? কে বললো তুমি পচা? তুমি খুব ভালো, আমি লক্ষ্মী ভাইয়া। দাও। এই নাও। তারপর মুমতাহাকে চকলেট দিলাম। আমি আসার সময় কিনে নিয়ে আসছি। আমি জানি পিচ্ছিকে কিছু না দিলে রাগ করবে। এর আগে যতদিন আসছি কিছু না কিছু নিয়ে আসতাম, এগুলো পিচ্ছিকে দিলে অনেক খুশি হতো। হঠাৎ খালামণি আসলো। এসে, কিরে, এখানে কি করিস? যা ফ্রেশ হয়ে আয়, ভাত খাবি? যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে ভাত খেতে এলাম। এসে দেখি খালামণি আমার পছন্দের জিনিস রান্না করেছে। বস, খাবি? খালামণি, মামা কই? কিছুদিনের জন্য দেশের বাইরে গেছেন অফিসের কাজের জন্য। ও, ভাত খা, পরে কথা বলবো। তারপর ভাত খেয়ে চলে আসলাম রুমে। একটু পর দেখি খালামণি আসলেন। কিরে, কি করিস? কিছু না। কিরে, বাড়িতে কি হয়েছে? কিছু না। নিশ্চয় কিছু হয়েছে। মার ফোন দিয়ে কেঁদে কেঁদে বলল তুই এখানে আসছিস। কিছু হয়নি। আমাকে জিজ্ঞেস করলে না? আমাকে লুকাবি না, বল কি হয়েছে আপাকে। বললাম, তিনি বললেন তুই আসলে বলবি। তারপর আমি সবকিছু খুলে বললাম। বলতে বলতে কখন যে চোখে পানি চলে আসলো কিছু টের পেলাম না। মন খারাপ করিস না, আর কাঁদছিস কেন? একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। শোন, এই বাসা তোর নিজের বাসা মনে করবি। আর কিছু লাগলে আমাকে বলবি। আর কিছুদিন আড্ডা দে, মন ভালো হবে। তোর মামা আজকে তোকে আমাদের এখানে একটি কলেজ আছে, ওখানে ভর্তি করে দেবে। আচ্ছা, এখন ঘুমা, আমি যাই। আমি যখন ঘুমাতে যাব চোখ বন্ধ করলে আজকে ঘটে যাওয়া সবকিছু চোখের সামনে ভেসে ওঠে। কি দোষ ছিল আমার। মেয়েরা আসলে স্বার্থপর। কখনো ভাবেনি ওর মন মানসিকতা এত নিচ্ছ হবে। আর নীলা এসব বলতে পারলো না। এই মুখ আর আমি তাকে দেখাবো না। নীলা প্রতিদিন এই সময় ফোন দিত। ওর কণ্ঠটা খুব মিস করছি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দেখি কে যেন আমার নাক মুখ ধরে আছে। তাকে দেখে মুমতাহা। কেড়ে পিচ্ছি, এবার নাক ধরে আছিস কেন? আর একটু হলে তো মরে যেতাম। তো আমি কি করব? কখন থেকে ডাকছি, ওঠার কোনো নাম নেই। এত সকালে ডাকছিস কেন? সকাল মানে সময় 9টা বাজে। আমি স্কুলে যাব, তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে। ওকে, যা, ফ্রেশ হয়ে আছি। তারপর ফ্রেশ হয়ে মুমতাহাকে স্কুলে দিতে গেলাম। আর এদিকে আব্বু কলেজে গেল। গিয়ে দেখলো কলেজে প্রায় সবাই উপস্থিত। একজন বলল আমার আব্বুকে, তোমার ছেলে কই? আমার ছেলে দুষ করেনি, তাই নিয়ে আসেনি। সবাই হাসলো আর হেসে বলল, তোমার ছেলের কোনো দোষ নাই। একজন বলল, একে তো জন্ম দিয়েছে কুলাঙ্গের সন্তান, আর ছেলে পক্ষ ধরে আবার কথা বলতেছে, লজ্জা বলতে কিছুই নাই। তোমার মতো বাবা পেয়ে ছেলেরা ধর্ষণ করার সাহস পায়। আপনারা অনেক বলেছেন আমার ছেলে যে এসব করেছে, তার প্রমাণ কি? তার প্রমাণ আমি নিজের চোখেই দেখেছি, আর পুরো কলেজের ছাত্রছাত্রীরাই দেখেছে, সবাই তার প্রমাণ। ক্লাসে সিসি ক্যামেরা নাই? অবশ্যই আছে। সবাইকে ভিডিও দেখাতে পারবে? কেন নয়, অবশ্যই। সবাই ভিডিও দেখে অবাক, কারণ দেখলাম কি আর হলো কি, সবাই আমার কাছে সরি বলো। আপনার ছেলে এখন কোথায়? জানি না। মানে? কাল যখন স্যার ফোন করে বললো রাগের মাথায় ওকে ফোন করে বাড়ি থেকে বাহির করে দিয়েছি, ওর কোনো কথা শুননি। তাহলে আজ ছেলের উপর এত বিশ্বাস হলো কিভাবে? আমি জানি আমার ছেলে কখনো মিথ্যা কথা বলে না, কারণ আমি তাকে মিথ্যা শিখাইনি। যাবার সময় একটা চিরকুট রেখে গেছে, সেই চিরকুট পরে বিশ্বাস হলো। আসলে তোমার সাথে এবং তোমার ছেলের সাথে আমরা যে ব্যবহার করেছি তা অন্যায়। আমাদের তুমি মাফ করবেন। আর আমার ইচ্ছা করে করিনি, ভুল বুঝে করেছি।
আর মিম মেয়েটিকে তার মা বাবাকে বলে সর্বস্ব শাস্তি দেবে। এই বলে সবাই উঠলো, আর কলেজের সবাই জেনে গেছে আমি নির্দোষ। কিছুক্ষণ পর সভাপতি সাহেব মিমের বাড়িতে গেল, গিয়ে তার বাবা মাকে বলল। মিমের বাবা মা বলল মিমকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাবে কি করে? নীলা মিমের নাটক শোনার পরেই মিমকে তুলে নিয়ে এসেছে, একটা নির্জন বাড়িতে নিয়ে বেঁধে রেখেছে। কে তুমি? আমাকে এখানে নিয়ে আসলে কেন? কেন নিয়ে আসছি জানতে চাস? নীলা মুখ দেখে ভয় পেয়ে গেছে, দু চোখে আগুন জ্বলছে। সরি আপু। এই কিসের সরি? আসলে আমি ভেবেচিন্তে কাজ করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তোকে ছাড়বো যতদিন আমার জানটাকে না পাবো, তার আগে তোকে ছাড়বো না। কিন্তু? কোনো কিন্তু নাই, আমার হাতটা দেখ। এসব কি করে হলো? কেন, তুই করেছিস? আমি আবার কখন করলাম? জানিস, যখন জানটার প্রেমে পড়েছিলাম তখন ভাবছি এই হাতটা শুধু ওকে ভালোবাসার জন্য, ওকে মারার জন্য না, কিন্তু তুই তা হতে দিলি না। ওকে সেদিন মারার পর আমি নিজেই আমার হাতের এই অবস্থা করছি, তারপর আব্বু এসে ব্যান্ডেজ করে দিচ্ছে। হ্যাঁ? তোর কি এমন ক্ষতি করলাম যে আমাদের জীবনটা এভাবে নষ্ট করলি? একটা সত্যি কথা বলি। বল। বিশ্বাস করবে তো? তোকে বলতে বলছি, বল। আসলে আপু, আমি সোহেলকে ভালোবাসতাম ঠিক, ওর পেছনে প্রায় 2 বছর ছিলাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। আমি আমার ভাগ্যকে মেনে নিলাম। তোমার সাথে প্রেম করতো, আমি কিচ্ছু জেলাস ফিল করতাম। একদিন নাইম ভাইয়ার সাথে দেখা। কিরে মিম, কেমন আছিস? এই তো ভালো, তুমি? ভালো। কিতা কর রে? না কিছু না। তুই না সোহেলকে ভালোবাসতি? কিন্তু সে আমাকে ভালোবাসে না। ভালোবাসা না পেলে ভালোবাসা আদায় করে নিতে হয়। মানে? ও এখন প্রতিদিন সকাল কলেজে আসে, এই ফাঁকে নাটক কি করে ফেলবে? না, আমি এসব পারবো না। দেখ, তুই ভালোবাসিস সোহেলকে আর আমি ভালোবাসি নীলাকে। দেখ, সবাই খুশি থাকবো। মানুষ ভালোবাসার জন্য কত কি করেছে, আর তুই এটুকু কাজ করতে পারবি না? সবাই খুশি থাকবো কি করে? তারা দুজন তো কষ্ট পাবে। দেখ, তারা শুধু টাইম পাস করে আর কখনো বিয়ে করবে না। কেন? কারণ সোহেল থেকে নীলা বড়। প্লিজ রাজি হয়ে যা। ওকে, আমি তাই রাজি হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না তোমাদের প্রেম এত গভীর ছিল। তাহলে ভালো হয়েছে। কি ভালো হয়েছে? কাল নাইম আমাকে প্রপোজ করেছিল, সোহেলকে নিয়ে বাজে কথা বলেছিলাম, তাই ওকে হাসপাতালে পাঠিয়ে দিলাম। পরে ভাবলাম শাস্তি একটু বেশিই দিয়ে ফেলেছি, কিন্তু এখন ভাবি আরো 2টো দিলে ঠিক হতো। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে এমনিতেই সবাই খারাপ ভাববে। এখানে যদি আটকে রাখো আমি পরে সমাজে মুখ দেখাতে পারবো না। তারপর নীলা ওর কথা ছেড়ে দিল। ও তার ভুলগুলো বুঝতে পেরেছে, পুরো দোষী ও নয়, অন্যের কথা কাজ করে ফেলেছে, তাই আর আটকে রেখে লাভ নেই। এদিকে আমি প্রতিদিন খালাবাড়ির পাশে একটা নদী আছে, সেখানে গাছে নিচে বসে থাকি। কিছুদিন ধরে দেখি একটা মেয়ে আমাকে ফলো করছে। আজ দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে। এখানে বসতে পারি? হুম। তুমি সবসময় মন খারাপ করে বসে থাকো কেন? আমার ভালো লাগে তাই। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? হুম। আচ্ছা, আপনার নাম কি? নাহিদ হাসান সোহেল। তোমার? আমার নাম রুজি। ভালো, আমি যাই। ওকে। বাড়িতে চলে আসলাম। ভাইয়া, বলো। তুমি আমার সাথে আগের মতো কথা বলো না। আমি কি খারাপ হয়ে গেছি? তোকে কে বলেছে তুই খারাপ? কেউ বলেনি। আগে আমাকে আদর করতে, ঘুরতে নিয়ে যেতে, এখন তো ঠিক মতো কথাই বলো না। সত্যি তো, পাগলটাকে এখন আর টাইম দিই না। ওকে শুধু স্কুল নিয়ে যেতাম আর আসতাম। শোন, কাল স্কুল থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি নিয়ে যাবে? প্রমিস করো। ওকে প্রমিস। তারপর পাপ্পি একটা দিয়ে রুমে চলে গেল। তারপর দিয়ে স্কুল থেকে এসে পিচিটাকে নিয়ে ঘুরতে গেলাম। অনেকদিন পর ঘুরতে গেলাম। লাস্ট গেছিলাম নীলার সাথে, অনেকক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম। তারপর দিন খালামণি এসে বলল বাজার করতে, তাই বাজার চলে গেলাম। 2 দিন নদী পাড়ে যেতে পারিনি। আজ গিয়ে দেখি আমার আগে রুজি বসে আছে। যাওয়ার পর, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই 2 দিন কই ছিলা, আসলা না যে? একটু কাজ ছিল, আসতে পারিনি। তুমি কাউকে ভালোবাসো? তুমি? কাকে? পরে বলবো, তুমি আগে বলো। তোমাকে সত্যি ভালোবাসি জানো। এই 2 দিন না দেখায় আমার দম বন্ধ হয়ে আসছিল। ওর কথা শুনে উঠতে যাব, তার আগে আমার হাতটা ধরে ফেলেছে। হাত ধরেছে কেন? কোথায় যাচ্ছ? আমাকে মাফ করবেন। কেন মাপ যাচ্ছ কেন?
প্লিজ আমার জীবনটা নষ্ট করবেন না। তোমার জীবন নষ্ট করব কেন? এই ভালোবাসা আমার জীবনটাকে নষ্ট করেছে। মানে? তারপর সবকিছু খুলে বললাম। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি তোমাকে কত করে বললাম কিন্তু তুমি বললে না, তাই অন্য পদ্ধতিতে আদায় করে নিলাম। আসলে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার সাথে নাকি 2 বছর টাইম পাস করেছে, এখন অন্য একজনকে বিয়ে করে সুখে আছে। তাই আমি ভাবলাম হয়তো আমার মতো তুমিও। কিন্তু অনেক দিন ধরে জিজ্ঞেস করছি, কিন্তু তুমি কিছুই বলনি। এখন দেখি আমার কষ্ট থেকে তোমার কষ্ট অনেক বেশি। শোনো, এইসব নিয়ে মন খারাপ করো না। এইসব যত মনে করবে তত কষ্ট পাবে। ভালো থেকো, বেস্ট অফ লাক। আমি এখন যাই। ওকে যাও। এভাবে দিন চলছে, এখন আর আগের মতো না। মামা আমাকে নতুন কলেজে ভর্তি করে দিয়েছে। আগের মতো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, মাঝে মুনতাহাকে নিয়ে ঘুরতে যাই। এভাবে দিন ভালো যাচ্ছে। হঠাৎ একদিন ফোন করে যা বললো তার জন্য মতো প্রস্তুত ছিলাম না। আম্মু ফোন করে বললো তিনি নাকি খুব অসুস্থ, এখন বাড়িতে যাওয়া লাগবে। তারপর খালামাইকে বললাম, তিনি বললেন ওকে যা তাহলে। কিছুক্ষণ পর রেডি হয়ে চলে আসলাম স্টেশনে। স্টেশনে বসে আছি, বাস আসছে না। একটু পরে আসলো, তারপর ভিতরে গিয়ে বসলাম। আমার পাশের সিটটা ফাঁকা, কেউ বসেনি। হঠাৎ একটা মেয়ে আসলো। হাই জান। এই কে তোমার জান? কেন তুমি? আমি আবার কখন তোমার জান হলাম? তুমি আমাকে ভুলে গেছো? আচ্ছা নাটক বাদ দাও, আমার ব্যাগটা উপরে তোলো। পারবো না, নিজের ব্যাগ নিজে তোলো। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি আপনাকে জানি না চিনি না, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। এই শোনো, ভালোই ভালোই বলছি, তুলছো না। এখন যদি সবাইকে বলি যে তুমি আমাকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা বলে এখানে নিয়ে আসছো, আর এখন আমাকে অস্বীকার করছো, তখন লোকেরা কি ভাববে ভেবেছো একবার? কিন্তু আমি তো তোমাকে চিনি না, আর পালিয়ে নিয়ে যাব? সে তো তুমি আর আমি জানি, লোকেরা তো আর জানে না। দিচ্ছি। কি মেরে বাপ, ব্যাগ তুলে দিলাম, কারণ মেয়ের উপর কোনো বিশ্বাস নাই। তারা কখন কি করে নিজেও জানে না। আমি ব্যাগটা তুলে দিয়ে ফুল ভলিউমে গান শুনতেছিলাম। হঠাৎ দেখে মেয়েটি আমার গায়ে জুয়ে ধাক্কা মারলো। আবার কি হলো, ধাক্কা চান কেন? কখন থেকে ডাকছি, ডাক শোনেন না কেন? হ্যাঁ কি বলবো বলো। কান থেকে এটা সরান। কেন? আজব তো, সুন্দরী একটা মেয়ে তোমার পাশে বসে আছে, আর উনি আছে মোবাইলে গান নিয়ে ব্যস্ত। তোমাদের মতো মেয়েদের সাথে কথা বলার চেয়ে গান শোনা অনেক ভালো। আসলে আমি সরি। কেন? তোমাকে ব্ল্যাকমেল করে ব্যাগটা তুলিয়েছি। ওকে। আসলে আমি একা না, কথা বলে না থাকতে পারি না। ভালো। শোনো। বলো। তুমি খুব ভালো। আমি তোমার সাথে কখন ভালো ব্যবহার করলাম? যেমন তুমি আমার ব্যাগটা উপরে তুলে দিলাম। এমনি এমনি তুলছি নাকি জোর করে তুলাইছো? এই জন্যই তো ভালো। মানে? আমি প্রায় সময় মামা বাড়িতে বেড়াতে আসতাম, আসার সময় কিছু না কিছু নিয়ে আসতাম, আর আমার ব্যাগে বড় হয়ে যেত। তাই কোনো ছেলেকে এই হাই জান বললে সে খুব খুশি হতো, যা বলবো তাই করবে। যে রিলেশনশিপে থাকলে যে সিগন্যাল হয়ে যেত, বলতো জীবনে রিলেশন করিনি, শুধু কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করতো। কিন্তু তাদের থেকে তুমি একেবারে আলাদা। তাই? এতক্ষণ কথা বললাম, অথচ তোমার নামটাই জানা হলো না। নাহিদ হাসান সোহেল। তোমার নাম? আমার নাম ঐশী। মেয়ের সাথে কথা বলতে বলতে কখন যে এসে পড়লাম বুঝতে পারিনি। আসার পর ঐশী ব্যাগটা নামিয়ে দিলাম। গুড বাই, ভালো থেকো। ওকে। তারপর হাঁটা দিলাম বাড়ির দিকে। বাড়ির গেটের সামনে দেখি কে যেন দাঁড়িয়ে আছে। তারপর কাছে এসে দেখলাম আব্বু। আব্বু আমাকে দেখা মতো জড়িয়ে ধরে কেঁদে ফেললো। প্লিজ বাবা, আমাকে মাফ করে দে। মাপ তো আমার চাওয়ার কথা, আর মাপ তো অনেক আগেই করেছি। ওকে চল, ঘরে চল। ঘরে যাওয়া মাত্রই আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমাদের কথা কি তোর একবারও মনে পড়ে নাই? পড়বে না কেন? তাহলে একবার দেখতে আসলি না? বললে তুমি অসুস্থ। অসুস্থ ছিলাম, তোকে দেখে ভালো হয়ে গেছি। তাই? যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। ঘরটা খুব সুন্দর করে সাজানো। আমার ঘর দেখে আমি নিজেই অবাক। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। হঠাৎ দেখে আব্বুর চোখে পানি। কি হয়েছে আব্বু, তোমার চোখে পানি? জানি, সেই দিনের অপেক্ষায় ছিলাম আমি, আজ আমার আশা পূরণ হলো। মানে? এতদিন নামাজ পড়ে শুধু একটা দোয়া করেছি যে আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দাও। এসব পড়ে এখন খাবার খাই? খাবারের সময় কথা বলতে নেই। তারপর খেয়ে আমার রুমে আসলাম। এসে মোবাইল টিপতেছি, হঠাৎ আম্মু আমার রুমে আসলো। বাবা কি করছিস? এই তো মোবাইল টিপতেছি। আমার শরীরটা ভালো না, আমি চাইছি। ওকে, কাল ডাক্তার কাছে নিয়ে যাব। আচ্ছা, তুই আমার জন্য কি করতে পারবি? তোমার জন্য মানে? তুমি যদি বলো হেসে হেসে আমার জানটাও দিতে পারি।
আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? আমি পারবো না। দেখ, আমার শরীর ভালো না, আমার কি ইচ্ছা করে না নাতি নাতনির মুখ দেখে মরতে। তুমি এসব কি বলছো? তুমি মরবে কেন? তুমি তো পুরো 100 বছর বাঁচবে। আমাকে এখন যদি আল্লাহ নিয়ে নেয়, তুই আটকাতে পারবি? না, তুমি এভাবে কথা বলছো কেন? একটু আগে বললি আমার জন্য তোর জান দিয়ে ফেলতি, আর এখন আমার কথায় বিয়ে করতে পারছিস না। ওকে যাও, আমি রাজি। আমি জানি তুই আমার কথা রাখবি। আগামী পরশু বিয়ে, রেডি থাকিস। এত সকাল? হুম। তারপর আম্মু যাওয়ার পর নীলের কথা খুব মনে পড়ছে। ওর মায়াবী মুখখানি চোখের সামনে ভেসে উঠছে। ওকে তো ভোলা সম্ভব না। ওকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম। আবার ভাবলাম সে তো আমার মুখ দেখতে চায় না। আম্মু পছন্দ করা মেয়েকে বিয়ে করাই ভালো হবে। ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তাই উঠে গেলাম, সে পুরোনো আড্ডাখানায় চলে গেলাম। আমাকে দেখে সবাই অবাক, সবার সাথে কোলাকুলি করলাম। তোকে কত খুঁজেছি জানিস? সরি দোস্ত, মাথা ঠিক ছিল না। আচ্ছা বাদ দে, এখন মন শরীর আছে তো ভালো? মন ভালো নেই, শরীর মোটামুটি ভালো। কেন মন ভালো নেই কেন? আম্মু বিয়ে ঠিক করে ফেলেছে। কার সাথে? নীলার সাথে নাকি? না। তাহলে নীলার কি হবে? আমি কি বলবো, সে তো আমার মুখ দেখতে চায় না। নীলাকে ভালোবাসিস নি? ওকে কখনো ভুলতে পারবো না। তার থেকে বড় কথা, আমাকে কথা দিয়ে ফেলেছি। এতে দুটো লাভ। মানে? আমার কথা রাখা হবে, নীলের কথাও রাখা হবে। ওকে ছাড়া থাকতে পারবে? পারবো। এতদিন কি করেছিলাম, আর ভালোবাসলে কি বিয়ে করতে হবে? ওকে যা, তুই যা ভালো মনে করিস। তারপর ওদেরকে বিয়ের দাওয়াত দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে একটা দিন চলে গেছে। আজ আমার বিয়ে। বয়সে যে শ্বশুরবাড়ি যাচ্ছি বউকে আনতে। আমি এখন গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছালাম। যাওয়ার পর চা নাস্তা এনে দিল। একজন নাস্তা এনে দিল। ওদিকে তাকাতেই আমি অবাক, কারণ সে আর কেউ নয়, সে হলো কালকে বাসে মেয়েটি ঐশী। এই যে মিস্টার দুলা ভাই, আমার মামাতো বোনকে তো আপনি বিয়ে করেছেন, এতে অবাক হবার কিচ্ছু নেই। আমি আর কিছু বললাম না, কারণ যেহেতু আমি এখানকার জামাই। তারপর বউকে নিয়ে আসলাম, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, বউ আমার একবারও কাঁদে নাই। ওর মন এত শক্ত। এতে ভালো হয়েছে, মন মেজাজ আমার ঠিক নাই, কানে 12টা বাজিয়ে দিত। তারপর আমি বাড়িতে চলে আসলাম। এসে বউকে পাড়ার সবাই দেখতে এসেছে, সবাই ওর প্রশংসা করছে। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এরা এক এক রকম কথা বলছে। তাতে আমার ভালো লাগছে না, তাই ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এখন আমি কি করব? নীলের কথা মনে পড়তেই দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। কত স্বপ্ন ছিল আমাদের। ও হয়তো একটু ভুল বুঝে এসব কথা বলেছে, কিন্তু কখনো যদি ওর সাথে দেখা হয়, কি বলবো আমি? নিজেকে সামলাতে পারবো তো? নীলার জায়গায় অনেকে ভাবতেই বুঝে যায় এখন ভিতরটা ফেটে যাবে। কিন্তু একজন যে আমার অপেক্ষায় বসে আছে বাসঘরে, তাকে গিয়ে কি বলবো আমি? হয়তো এ রাত নিয়ে কত স্বপ্ন নিয়ে বসে আছে। আমি কি করে ওর জীবনটা নষ্ট করব, এসব ভাবছি আর চোখের পানি ফেলছি। হঠাৎ পিছনে কে যেন মাথায় হাত দিল। পিছনে তাকে দেখে আম্মু। কি রে, তোর চোখে পানি? না, কিছু না। এখনো তুই এখানে বসে আছিস? যা ঘরে। মেয়েটি কখন থেকে একা বসে আছে। তারপর ঘরে আসলাম। আসতে বউ এসে আমাকে সালাম করলো। সালাম করে খাটে গিয়ে ঘোমটা দিয়ে বসে পড়লো। আমি ওদিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পরে ঘরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, তাই গেলাম। গিয়ে দেখে আমার বউ কান্না করছে। এখন মুখ দেখতে পাইনি। এই কাঁদছো কেন? তুমি কই গেছিলা? ওদিকে ফিরে ভূত বলে চিল্লানি দিতেই আমার মুখে এসে ধরলো। ধরে 4 ঠোঁট এক করে দিল। 5 মিনিট পর ছাড়লো। বউ আমার কেউ নয়, এ হচ্ছে নীলা। নীলা আমার বউ। নীলার সাথে বিয়ে হয়েছে। তুমি এখানে? অন্য কাউকে আশা করেছিলে নাকি? মেয়েরে নাক ফাটিয়ে দিব। না না, মারা লাগবে না। তুমি এখানে কি করে? পরে বলবো, আগে আমাকে মাফ করে দাও। আমার আসলে মাথা ঠিক ছিল না। তোমাকে তো অনেক আগে মাফ করে দিয়েছি। আচ্ছা শোনো, তুমি চলে যাওয়ার 2 দিন পর তোমার বাড়িতে গেলাম। গিয়ে শুনি তুমি চলে গেছো। এ কথা শুনে কেটে দিলাম আম্মুকে জড়িয়ে ধরে। তারপর আম্মু আমাকে জিজ্ঞাসা করলো আমি কে হই তোমার সাথে আমার কিসের সম্পর্ক। তারপর আমি সব বললাম। তারপর তোমার কথা যখন মনে পড়লো, তখন আমি তোমার ঘরে এসে ঘর গুছাতাম। মাঝে মাঝে আম্মুকে জড়িয়ে ধরে দুজনে কাঁদতাম। তারপর আম্মু অভিনয় করে তোমাকে আনছে। আমি আম্মুকে বলছি আমার সাথে বিয়ের কথা তোমাকে না জানাতে। ও, এই তোমার চোখ লাল কেন? সত্যি কাঁদছো? জানো এই 2 দিন আমি কত কষ্ট পাইছি। আসো, সব কষ্ট দূর করে দেই। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তারপর আমার উপরে উঠে আমাকে মার দিতে লাগলো।